আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক ধন্যবাদ। ব্যাংকার্স জোনের পক্ষ থেকে আমরা আজ প্রথম ক্লাসে যুক্ত হলাম। তো এখানে আমরা প্রথম যে টপিক্সটা দিয়েছি সেটি হচ্ছে ঐকিক নিয়ম। এই টপিক্সটা আমরা আপনাদেরকে পিডিএফ আকারে গ্রুপে দিয়ে দিয়েছি। তো আশা করছি আপনারা অবশ্যই ক্লাস শুরুর আগে টপিক্সটা থেকে কিছু অঙ্ক করেছেন বাসায়, এবং যার যে প্রবলেমগুলি আছে সেগুলি যদি কমেন্টে লিখে দেন তো আমাদের জন্য সহজ হয় ওই পয়েন্ট ধরে ধরে আলোচনা করার। আর এই রমজান মাসের এই কয়টা দিন আমাদের একটু প্রবলেম হবে, কারণ আপনারা জানেন যে শবে কদরের সময়টা চলে এসেছে। অনেকেই রাত জেগে ইবাদত করতে চায়, তো সেক্ষেত্রে আমরা অনেক বেশি সময় দিতে পারি না। তো আমি বেসিক কিছু বিষয় কথা বলে তারপরে আপনারা শুরু করব। ঐকিক নিয়ম বলতে আপনারা প্রথম যে বিষয়টা, ঐকিক নিয়ম মানে হচ্ছে ইউনিট, মানে একে নিয়ে আসা সব কিছু। মনে করেন 8টি ডিমের দাম হচ্ছে 32 টাকা, তাহলে 4টি ডিমের দাম কত, বা 2টি ডিমের দাম কত? এই যে 8টি ডিমের দাম 32 টাকা, 4টি ডিমের দাম কত? আমরা কিন্তু সহজেই বুঝতে পারছি যে 8টার অর্ধেক হচ্ছে 4টা। যেমন এখানে হচ্ছে 8টা ডিম 64 টাকা। তাহলে এখানে যখন আমি দেখছি যে এখানে আমার 4টা ডিম, তখন আমার এখানে এটা অর্ধেক হয়ে গেছে, তাহলে এইটাও অর্ধেক হয়ে যাবে। এই হচ্ছে বিষয় 32। মানে এটা কখন কখন দেখেন, ডিম কমলে দাম কমবে, ডিমের সংখ্যা কমলে দাম কমবে, এটা আমাদের লজিক। এই কারণে এমন হচ্ছে। এখন যদি এমন হয় বিষয়টা যে 8 জনের একটা কাজ করতে লাগে, মনে করেন 64 দিন, 8 জনের একটি কাজ করতে লাগে 64 দিন, তাহলে আপনাকে বলা হলো 4 জনের কত দিন লাগবে? আচ্ছা বলেন, 8 জনের যদি 64 দিন লাগে, তাহলে 4 জনের, এইখানে যেমন 8 থেকে 4 হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, কিন্তু এই জন মানে ব্যক্তির সাথে সময়ের যে সম্পর্কটা, এটা হচ্ছে ইনভার্স রিলেশনশিপ। মানে লোক কমে গেলে সময়টা বেশি লাগে। এই যে বেসিক জিনিসগুলি আপনারা জানেন, এই বেসিকের কারণে আমরা এখানে কিন্তু এই যে এইখান থেকে কমে গেলে লোক বেশি লাগে, এবার যেই হারে কমবে ওই হারে বেশি লাগবে। যেমন এখানে অর্ধেক কমেছে, তার মানে এটা দ্বিগুণ হবে, অর্ধেক কমলে দ্বিগুণ হবে, তাহলে কত হবে? 128 দিন। সরাসরি আমরা এইভাবে করতে পারি, এটা এমসিকিউর একটা টেকনিক। ঠিক আছে, আমি এই জিনিসটাই বলছি যে একটা রিলেশন আমরা তৈরি করার চেষ্টা করব, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার একটা রিলেশন তৈরি করতে চেষ্টা করব। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইনভার্স রিলেশন, আর এটা হচ্ছে কি পজিটিভ রিলেশন। তাহলে পজিটিভ মানে কি? পজিটিভ মানে হচ্ছে বাড়লে বাড়বে, মানে এই পাশে বাড়লে এই পাশেও বাড়বে, এই পাশে কমলে এই পাশেও কমবে। আর ইনভার্স মানে কি? এক পাশে কমলে আর এক পাশে বাড়বে, এক পাশে কমলে আর এক পাশে বাড়বে। এটা হচ্ছে ইনভার্স রিলেশন। তো এটা আমরা দেখাবো আরও, অঙ্কের মধ্যে যখন আমরা চলে যাব তখন আরও বেশি দেখাবো। তো আমরা এই যে ঐকিক নিয়মের অঙ্কগুলি আমরা একের মাধ্যমে করি। যেমন আমরা এখানে যদি করতাম, এরকম করতাম যে 8টি ডিম 64 টাকা, তাহলে একটি ডিমের কত, অথবা 4টি ডিমের কত, এই যে কাটাকাটি গুণ ভাগ, এইগুলির মধ্যে আমরা একটু কম যাবো, এগুলি আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো এমসিকিউতে। ঠিক আছে, তো আমরা একদম বেসিক থেকে শুরু করছি। প্রথম যে অঙ্কটি আছে আপনারা একটু দেখবেন, কারো কোনো প্রবলেম হলে, সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। প্রথমে বলছি দেখেন, 1 নম্বর প্রশ্ন যেটা ছিল, আমি একটু দ্রুত যাব। এখানে আমরা আমাদের লেকচার শিটটা যেভাবে আমরা সাজিয়েছি, প্রথমে আমরা কিছু জেনারেল কোশ্চেন দিয়েছি, তারপরে আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক রিলেটেড কিছু কোশ্চেন দিয়েছি, তারপরে আমরা আপনার 3 স্টেপস ইউনিটারি, এটা কিন্তু আপনারা গ্রুপের একদম প্রথমেই পাবেন, পোস্টটা আমি টপ টু দ্য পিন করে দিয়েছি। 3 স্টেপস ইউনিটারি মেথড, তারপরে হচ্ছে আপনার ফুড রিলেটেড, মেন্টাল অ্যাবিলিটি, ইকুয়েশন রিলেটেড, ম্যানস ও ম্যানস রিলেটেড, ডিফিকাল্ট। কেউ জিজ্ঞাসা করেছিলেন আমাকে, কমেন্টে বলেছিলেন যে রিটেনের কোনগুলি, এই যে ইকুয়েশন রিলেটেড ম্যাথগুলি রিটেনের, তারপর হচ্ছে সাম ডিফিকাল্ট কোশ্চেন, এই ম্যাথগুলি রিটেনের, তারপরে 3 স্টেপস ইউনিটারি, এগুলি কিছু কিছু ম্যাথ রিটেনের। এছাড়া বইতে তো আপনারা দেখবেনই। তো দেখেন, প্রথম আমাদের যে প্রশ্নটি ছিল, আমি অঙ্কে চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটি ছিল, ইফ স্প্রিন্টার টেক্স 30 স্টেপস ইন 9 সেকেন্ড। একজন স্প্রিন্টার, একজন দৌড়বিদ, একজন দৌড়বিদের 9 সেকেন্ডে 30টা স্টেপস দিতে পারে। একজন দৌড়বিদ 9 সেকেন্ডে 30টা স্টেপস দিতে পারে। হাউ মেনি স্টেপস ডাজ হি টেক্স ইন 54 সেকেন্ডস? মানে 54 সেকেন্ডে সে কয়টা স্টেপস দিবে। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের এটা বলেন রিলেশনশিপটা কেমন। প্রথমে আমি যেটা লিখবো, এই যে 9 সেকেন্ড কত স্টেপস? 30 স্টেপস। 9 সেকেন্ড 30 স্টেপস, তাই তো? তাহলে এবার বলেন, এই সময়টা যদি বাড়ে তাহলে স্টেপ বাড়বে নাকি কমবে? অবশ্যই সময় বাড়লে স্টেপ বাড়বে, সময় কমলে স্টেপ কমবে। তার মানে এটা কোন ধরনের? এটা পজিটিভ রিলেশনশিপ। তাহলে পজিটিভ রিলেশনশিপ যদি হয়, তাহলে এবার দেখেন আমাদের এবার কি বলছে, এবার বলছে 54 সেকেন্ডের কথা। তাহলে 9-এর নিচে আমি 54 সেকেন্ড লিখে দিলাম, 54 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এবার এখানে কি হবে বলেন? এখানে একটু দেখেন কয় গুণ বাড়ছে বলেন তো? 6 গুণ, তাই না?
তাহলে 6 গুণ যদি এখানে বাড়ে তাহলে এখানেও আমার যেহেতু এটা পজিটিভ, এটা কি পজিটিভ রিলেশনশিপ, তাহলে আমার এখানে কয় গুণ বাড়বে? অবশ্যই আমার এখানে 6 গুণ বাড়বে। তাহলে কত হবে? 180 স্টেপস। তো আমরা পরীক্ষার হলে যদি এভাবে করতে পারি তাহলে মুহূর্তের মধ্যে আমরা সমাধান করতে পারবো। ঠিক আছে, আমাদের কোনো রকম ঐকিক নিয়মে যেতে হবে না, কাটাকাটি করতে হবে না, গুণ ভাগ করতে হবে না। 10 সেকেন্ড করে যদি প্রতিটা অঙ্কের সময় বাঁচানো যায় তাহলে 24টা অঙ্কে প্রায় 240 সেকেন্ড বাঁচানো যায়। 240 সেকেন্ড মানে 4 মিনিট। 4 মিনিট যদি আপনি বাঁচাতে পারেন ম্যাথে, তাহলে সেটা আপনি অবশ্যই যদি কোনো প্যাসেজ আসে পড়ে অ্যান্সার করতে পারবেন, 5টা অ্যান্সার করতে পারবেন। কখনো অ্যানালিটিক্যাল পাজল দিয়ে দেয় আমাদের এমসিকিউ এক্সামে, সেখানেও আপনাদের কাজে লাগাতে পারবেন। তো পরবর্তী যে প্রশ্নটি আছে দেখেন, আর শর্ট ডিস্টেন্স অ্যাথলেট হ্যাজ টেকেন 60 স্টেপস 60 সেকেন্ডস টু কাভার 100 মিটার। মানে হচ্ছে স্বল্প দৈর্ঘ্যের দৌড়বিদ সে 100 মিটার যায় 60 সেকেন্ডে। ইফ হি টেক্স 30 স্টেপস ইন 9 সেকেন্ড, সে 9 সেকেন্ডে 30টা স্টেপস ফেলে। হাউ মেনি স্টেপস হ্যাজ হি টেকেন ইন দ্যাট টাইম, এই সময়ের মধ্যে সে কত স্টেপস দিবে? তাহলে ব্যাপারটা একটু গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে খেয়াল করেন। এই যে 100 মিটারের কথা বলেছে, এই 100 মিটারের কিন্তু এখানে কোনো কাজ নাই। 100 মিটারের এখানে কোনো কাজই নাই, আপনি পড়লেই বুঝতে পারবেন। এখানে বলছে 9 সেকেন্ডে 30টা স্টেপ দেয়, 60 সেকেন্ডে কয়টা স্টেপস দেয়? তাহলে এবার আসেন, 9 সেকেন্ড কত? 30 স্টেপস, তাই তো? তাহলে আমি 2 নম্বর অঙ্কটা করছি। তো 9 সেকেন্ডে যদি 30 স্টেপস দেয় তাহলে এবার এখানে বলছে কত সেকেন্ড? 60 সেকেন্ড, তাই না? তাহলে 60 সেকেন্ডে কত স্টেপস দিবে? এটা হচ্ছে আপনার প্রশ্ন। আচ্ছা বলেন তো, এটা পজিটিভ রিলেশনশিপ না নেগেটিভ রিলেশনশিপ? এটা হচ্ছে সেকেন্ড আর এটা হচ্ছে স্টেপ। বলেন এটা পজিটিভ রিলেশনশিপ, এইটা সেকেন্ড বাড়লে এটাও বাড়বে নাকি? তাহলে এবার বলেন কিভাবে বাড়বে? একটা কনফিউশন, একটা ঝামেলার মধ্যে পড়ে গেলেন যে এখানে তো আমার মিলছে না, এতক্ষণ যেমন ডাবল 3 গুণ 4 গুণ, কিন্তু 9কে কোনোভাবে গুণ করে এভাবে মিলানো যাচ্ছে না, তাই না বিষয়টা? আচ্ছা দেখেন, এইটাকে যদি আমি 6 গুণ করি তাহলে 54 হয় না? 54 হয় তো, আমার আরও 6 বাকি আছে, তাই না? এই 6 কি বলেন তো? এটার 3 ভাগের 2 ভাগ না? এই 9-এর 3 ভাগের 2 ভাগ তো 6, তাই না? আপনি যদি 9কে 2 ভাগ 3 করেন তাহলে 6 হয় তো। তাহলে এতটুকু জিনিস মাথায় রাখেন। প্রথমে হচ্ছে 6 গুণ করলে 54 পেলাম, আবার 3 ভাগের 2 ভাগ, তাহলে আমি এটাকে 6 গুণ করলে কত পাই? 6 গুণ করলে পাই 180 প্লাস আমার এটার 3 ভাগের 2 ভাগ নিতে হবে, যেহেতু এখানে আরও 6 মিনিট ছিল। 3 ভাগের 2 ভাগ, তাহলে 3 ভাগের 2 ভাগে কত? 20। এই হচ্ছে আমার 200। ইউ গট দ্য পয়েন্ট? বিষয়টা ধরতে পারছেন কিনা? আপনারা একটু কমেন্ট করবেন, কাইন্ডলি কমেন্ট করবেন, বুঝতে পারলে, বুঝতে না পারলে কমেন্ট করবেন, লেখা বুঝতে না পারলে কমেন্ট করবেন। জি ধন্যবাদ। তো আমরা এবার 3 নম্বর প্রশ্নে যাব। 3 নম্বর যে প্রশ্নটি আছে দেখেন এখানে কি বলছে, ইন ডিস্ট্রিবিউটিং মিল্ক অ্যাট আ সামার ক্যাম্প, একটা সামার ক্যাম্পে, গ্রীষ্মকালীন ক্যাম্পে আপনি দুধ বন্টন করা হচ্ছে। ইট ফাউন্ডস দ্যাট আ কোয়ার্ট অফ মিল্ক উইল ফিল আইদার 3 লার্জ গ্লাসেস টাম্বলার অর 5 স্মল গ্লাসেস টাম্বলার। তার মানে হচ্ছে আইদার অরের ব্যাপার আছে। আইদার অর দিয়ে আমরা কি বুঝি? আইদার অর দিয়ে আমরা বুঝি হয় 5টা, হয় 3টা বড় অথবা 5টা ছোট। আচ্ছা এবার বলছে হাউ মেনি স্মল গ্লাস টাম্বলার ক্যান ফিল উইথ অন লার্জ গ্লাস টাম্বলার। তার মানে বড় এক গ্লাস দিয়ে ছোট কয়টা গ্লাস ফিল আপ করতে পারবেন? এখানে কথাগুলো খুবই সহজ, অনেক বেশি ডিটেলস না বুঝলেও চলবে। প্রশ্নটা আমার যেটা বলছে সেটা হচ্ছে 2টা বিষয়। একটা হচ্ছে যে 3টা বিগ সমান সমান 5টা স্মল। এই 5 এবং এস আপনারা আউলায় ফেলবেন না, 5 এবং এস। 3টা বিগ সমান সমান 5টা স্মল গ্লাস, ঠিক আছে? এটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। তাহলে 3টা বিগ মানে 5টা স্মল হয়, তাহলে একটা বিগ মানে কত? এটা ছিল আপনাদের এই প্রশ্ন। তাহলে একটা বিগ, অন বিগ সমান সমান কত বলেন তো? 5/3 স্মল নাকি? তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার, 5/3। 3 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 5/3। আচ্ছা 4 নম্বর যে প্রশ্নটা দেখেন, 4 নম্বর প্রশ্নটা বলছে কি, আ ফেরি ক্যান ক্যারি 24 বাসেস। আ ফেরি ক্যান ক্যারি 24 বাসেস। একটা ফেরি আছে, ফেরিতে 24টা বাস উঠতে পারে। এবার বলছে অর 36 কার্স অ্যাট এ টাইম। একই সময়ে হয় আপনি 36টা ছোট কার নেবেন অথবা 24টা বাস নেবেন, ফেরিটা ফিল আপ হয়ে যাবে। এবার বলছে ইফ দেয়ার আর 18 বাসেস অন দ্য ফেরি, ফেরিতে যদি 18টা বাস থাকে, হাউ মেনি কার ক্যান বি লোডেড অন ইট, আরও কয়টা কার তোলা যাবে? আচ্ছা বলেন, এই যে আমাদের দেশের নদীতে যে ফেরিগুলি চলে, এই ফেরিগুলি যখন তৈরি করা হয় ফেরির একটা লোড টেস্ট হয়। এই লোডিংটা কিভাবে হয়?
হয় বাসের ওজন অনুসারে হয়, অথবা কারের মাইক্রো, তারপর হচ্ছে প্রাইভেট কার, এগুলির অনুসারে হয়। তো এখন কথা হচ্ছে যখন বাসের অনুসারে তখন শুধু বাস দিয়েই কাউন্ট করা হয়। এরকম তো কখনো হয় না যে আমি 10টা বাস নিব 3টা গাড়ি নিব, এইভাবে দিয়ে তো আর একটা ফেরি তৈরি হয় না। একটা ফেরিতে কয়টা বাস ধরবে এইভাবে তৈরি হয়, অথবা কয়টা ছোটো কার তোর ধরবে এইভাবে তৈরি হয়, তাই না? তাহলে এবার আসেন এই যে 24টা, এবার কিন্তু বাস্তবে কি দেখা যায় যখন আমরা চলাচল করি তখন দেখা যায় 2টা বাস উঠছে, 2টা বড় বাস উঠছে, 2টা ট্রাক উঠছে, 2টা অটো উঠছে, 2টা ভ্যান উঠছে, তারপর হচ্ছে আবার কার উঠছে, এরকম অনেক কিছু হয়, মানুষও ওঠে, হুন্ডা ওঠে। তো এই যে বিষয়টা, তো এখানে বলছে যে আমার একটা ফেরি আছে, এটা হচ্ছে আমার ফেরিটা, এই ফেরিতে আমি যদি বাস ধরি তাহলে আমার বাস ধরে হচ্ছে 24টা, আর আমি যদি একই ফেরিতে যদি আমি কার ধরি তাহলে আমার কার ধরে হচ্ছে 36টা, ঠিক আছে? এখানে তার মানে হচ্ছে 36টা কার ধরবে, 36টা বাস ধরবে 24টা, কিন্তু 18টা বাস আপনি নিয়ে ফেলছেন, আর কয়টা কার নিতে পারবেন? আচ্ছা তাহলে দেখেন আপনার এই 18টা বাস আপনি নিয়ে ফেলছেন, তাই না? এখান থেকে 18টা বাস আপনি নিয়ে ফেলছেন, তাহলে বাকি আছে কয়টা বাস? অবশ্যই আরও 6টা বাস বাকি আছে, তাই না? তাহলে 6টা বাস বাকি আছে, 6টা বাস মানে কয়টা গাড়ি ধরবে? তাহলে আমি যদি লিখি যে 24 বাস ইকুয়াল টু 36 কার, তাই না? হ্যাঁ, আমার এখানে 6 বাস, 6টা বাস ইকুয়াল টু কয়টা কার বলেন? এবার বলেন এই যে বাস যদি এখানে বেড়ে যায় তাহলে কারের সংখ্যা কি হবে বলেন? এই যে এইটার কয় ভাগের 1 ভাগ, এটা 4 × 6 = 24, 4 ভাগের 1 ভাগ, তাহলে এইটার 4 ভাগের 1 ভাগ এখানে আসবে নাকি? যেহেতু আপনার 18টা বাস ভরে গেছে, এখন তো বাসের সংখ্যা কম আছে, তাহলে কারের সংখ্যাও তো কমে যাবে নাকি? অল্প সংখ্যক বাস যেই পরিমাণ জায়গা দখল করবে তাতে আপনি কি বেশি কার ধরতে পারবেন নাকি অল্প কার ধরতে পারবেন? অবশ্যই অল্প কার ধরতে পারবেন। তাহলে এটার কয় ভাগ কমেছে? 4 ভাগ কমেছে, 4 ভাগের 1 ভাগ, তাহলে এইটার 4 ভাগের 1 ভাগ এখানে হবে, তার মানে 9টা কার, তাই তো? 6টা বাস মানে হচ্ছে 9টা কার, তার মানে আপনি 24টা বাস ধরে 18টা বাস নিয়ে ফেলছেন, আরও 6টা বাস নেওয়া সম্ভব, কিন্তু আপনি এখানে বাস নেবেন না, এখানে আপনি কার নেবেন। তাহলে কয়টা কার নিতে পারবেন? অবশ্যই 9টা কার নিতে পারবেন। এটাই আমাদের অ্যান্সার এই প্রশ্নের। পরবর্তীতে আমরা যে প্রশ্নটিতে যাব, দেখেন টাইম অ্যান্ড ওয়ার্ক রিলেটেড। আমরা এখন টাইম অ্যান্ড ওয়ার্ক রিলেটেড প্রশ্নে চলে আসছি। টাইম অ্যান্ড ওয়ার্ক রিলেটেড প্রশ্নগুলির ব্যাপারে প্রথমে কি বলছে দেখেন, ইফ ইট টেক্স 4 hours টু ডিগ আ হোল বাই 50 ওয়ার্কার্স, 50 জন ওয়ার্কারের যদি একটা গর্ত খনন করতে 4 ঘন্টা লাগে, হাউ লং শুড ইট টেক টু ডিগ দ্য সেম বাই 30 ওয়ার্কার্স? তাহলে 30 জনের কত সময় লাগবে? দেখেন 50 জনের যদি 4 ঘন্টা লাগে, তাহলে আমার এখানে 50 ওয়ার্কার্স, এই যে আমি যে মেথডটা দেখাচ্ছি এই মেথডে আপনি কোনটাকে ডান পাশে দিলেন, কোনটাকে বাম পাশে দিলেন, কি চেয়েছে কি চায় নাই, এই ধরনের ঝামেলাগুলো এড়ানো সম্ভব। অনেক ক্ষেত্রে 2-1টা এক্সেপশনাল কেস থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই ধরনের কোনো ঝামেলাই হয় না, যে কোনো জায়গায় বসায় দিলেই আপনার হবে। 50 জন ওয়ার্কার, আর হচ্ছে কি বলছে এখানে 4 আওয়ার, তাই তো? 50 জন ওয়ার্কার 4 আওয়ার। আচ্ছা এবার আসেন 50 জন ওয়ার্কার 4 আওয়ার লাগে, আমার যদি ওয়ার্কার কমে যায়, আচ্ছা বলেন তো লোক যদি কমে যায় তাহলে সময় কি বেশি লাগবে না কম লাগবে? লোক কমে গেলে সময় বেশি লাগবে নাকি কম লাগবে? অবশ্যই লোক কমে গেলে সময় বেশি লাগবে। তার মানে এটা কোন ধরনের সম্পর্ক, ইনভার্স নাকি পজিটিভ? অবশ্যই এটা ইনভার্স রিলেশনশিপ। আচ্ছা তাহলে আমার এখানে কি হয়েছে, 30 ওয়ার্কার হয়ে গেছে, তাই তো? তাহলে 30 ওয়ার্কার হলে আমার এখানে কি হবে? আচ্ছা দেখেন তো, আপনি এইখান থেকে এইখানে আসবেন কি করলে? ঠিক তার উল্টাটা করবেন এইখানে। এইখান থেকে এইখানে আসবেন কি করলে? ঠিক তার উল্টাটা করবেন এইখানে। একটু খেয়াল করেন, আমি যদি 50কে 5 দিয়ে ভাগ করি, 3 দিয়ে গুণ করি, তাহলে কি এটা হয়? 5 × 10 = 50, 3 × 10 = 30, এটা হয়? অবশ্যই হয়। তাহলে আপনি ঠিক এইটার উল্টা কাজটা এই পাশে করবেন, মানে ইনভার্স রিলেশনের ক্ষেত্রে এটা যেহেতু ইনভার্স, ঠিক তার উল্টা কাজটা করবেন। এখানে আপনি 5 দিয়ে ভাগ করছেন, 3 দিয়ে গুণ করছেন, তাহলে 30 হয়েছে। যদি 20 হয়, 20কে 3 দিয়ে ভাগ করলে কত? 6 পূর্ণ কত? 6 পূর্ণ 2/3, তাই তো? এবার বলেন 2/3 মানে কত? 2/3 মানে হচ্ছে এই যে 60 মিনিট ছিল, 60 মিনিটকে 3 দিয়ে ভাগ করলে 2 দিয়ে গুণ করলে কত? 40 মিনিট। তাহলে আমরা এখানে লিখতে পারি কি 6 ঘন্টা 40 মিনিট। এইটাই হবে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। যদি আপনারা অপশনে যদি এইভাবে দেখেন তাহলে এইভাবেই রেখে দিবেন, আর যদি অপশনে এইভাবে থাকে তাহলে এইভাবেই রেখে দিবেন। তো এটা ছিল আমাদের 5 নম্বর প্রশ্ন। যে সবাই দেখতে পাচ্ছেন তো? আমি একটু আসলাম আপনাদের ক্যামেরার সামনে, সবাই দেখতে পাচ্ছেন? একটু কমেন্ট করবেন সব ওকে আছে তো? লাইট, তারপরে হচ্ছে লেখা, তারপরে হচ্ছে সাউন্ড, সব কিছু ওকে আছে? থাকলে একটু অল ক্লিয়ার কমেন্ট করবেন কাইন্ডলি।
কাইন্ডলি ক্লিয়ার কমেন্ট করবেন। আচ্ছা, তো এরপরে আপনারা একটু 6 নম্বর প্রশ্নটা একটু পড়েন, 5 নম্বর 6 নম্বর প্রশ্নটা একটু দেখেন। এই প্রশ্নটি বুঝতে কোথাও সমস্যা থাকলে বলবেন, কমেন্ট করবেন। 6 নম্বর প্রশ্নটা হচ্ছে কি বলছে দেখেন, ইফ আ ফটোকপিয়ার মেক্স 2 কপিস ইন 1/3 সেকেন্ডস, তাহলে কি বলছে দেখেন 1/3 সেকেন্ডে সে কয়টা কপি করে, দুইটা ফটোকপি করে, ঠিক আছে। তার মানে দেখেন 1 সেকেন্ডের 3/1 সময়ে সে 2 কপি ফটোকপি করে। এবার বলছে অ্যাট দ্য সেম রেট, একই হারে হাউ মেনি কপিস ডাজ ইট মেক ইন 4 মিনিট, 4 মিনিটে কয়টা করবে। আচ্ছা বলেন তো এটা পজিটিভ রিলেশনশিপ নাকি নেগেটিভ রিলেশনশিপ, আমি কমেন্ট দেখতে চাচ্ছি, পজিটিভ নাকি নেগেটিভ। এই যে সময় বাড়লে ফটোকপির সংখ্যা বাড়বে নাকি কমবে, সময় বাড়ার কারণে ফটোকপি বাড়বে নাকি কমবে, পজিটিভ নাকি নেগেটিভ রিলেশনশিপ, কাইন্ডলি বলবেন। এখানে বলছে 1 সেকেন্ডের 3/1 সময়ে 2 কপি ফটোকপি করা যায়, তাহলে 4 মিনিটে কত কপি করা যাবে। দেখেন কি বলছে, তাহলে আপনি এই যে এত সেকেন্ডে কয়টা কপি ফটোকপি করছেন, 2 কপি, তাই তো। এটা হচ্ছে 6 নম্বর প্রশ্ন, 2 কপি 2টা ফটোকপি করতেছেন, তাহলে আপনার এই যে বলছে 4 মিনিট, 4 মিনিট মানে কত সেকেন্ড ভাই, 4 মিনিট মানে হচ্ছে কত সেকেন্ড, 240 সেকেন্ড, তাই না। 240 সেকেন্ডে কয়টা ফটোকপি হবে বলেন। তাহলে যে ভাইয়া বলছে একে না যাইতে আমরা আর কোনোদিন একে যাব না, এরকম কোনো সিদ্ধান্ত নিয়ে থাকবেন না, প্রয়োজন হলে একে চলে যাবেন। তবে এইটাও এইভাবে করা যায়, খুব সহজেই করা যায়, আমি একটু একে নিয়ে দেখাই। তাহলে 6, তাহলে আমার 240, তাহলে কত হচ্ছে, তাহলে আমার 1 মিনিটে আমার ফটোকপির সংখ্যা বেশি হবে, তাই না। বেশি হলে কি হবে, 2 গুণ 3, তারপর হচ্ছে আমার কি বলে 240 মিনিটে আমার ফটোকপির সংখ্যা কী হবে, আরও বেশি হবে। তাহলে ফটোকপি আরও বেশি হলে কী হবে, 6 গুণ 240, ঠিক ছিল। তাহলে ক্যালকুলেশন করলে কী হচ্ছে দেখেন, এটা ক্যালকুলেশন করলে যে অ্যান্সার আসবে সেটা একদম সিম্পল, সম্ভবত আপনাদের 1040 আসবে, 1040 কপি আসবে। আচ্ছা, পরবর্তীতে যে প্রশ্নটি আছে আমরা একটু দেখব, কে প্রডিউসেস 100 পার্টস টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ জি ডাজ, তার মানে কে 100 পার্ট তৈরি করে দ্বিগুণ গতিতে, জি যে গতিতে করে, তার মানে জি এর চাইতে যদি কে এর গতি বেশি হয়, মনে রাখবেন যার গতি বেশি তার সময় কম লাগে, আর যার গতি কম তার সময় বেশি লাগে। আচ্ছা, এবার কি বলছে, এবার বলছে জি প্রডিউসেস 100 পার্টস ইন 40 মিনিট, জির 40 মিনিট সময় লাগে 100 পার্ট তৈরি করতে। ইফ ইজ প্রডিউসেস পার্টস অ্যাট কনস্ট্যান্ট রেট, যদি প্রত্যেকে একই হারে করতে থাকে কাজ, হাউ মেনি পার্টস উইল কে প্রডিউস ইন 6 মিনিট, 6 মিনিটে কে কয়টা প্রডিউস করবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে জি এর বিষয়টা দেওয়া আছে সরাসরি, জি 100 পার্ট তৈরি করে কত মিনিটে বলেন তো, জি 100 পার্ট তৈরি করে 40 মিনিটে, তাই না। তাহলে কে কত মিনিটে করবে 100 পার্ট, অবশ্যই 20 মিনিটে, যেহেতু জি এর চাইতে ওর গতি বেশি, কে এর গতি বেশি হলে ওর সময় কম লাগবে। এটা হলো গতি আর এটা হলো সময়, তাই না। কে এর গতি, জি এর গতি কম, ওর সময় বেশি, কে এর গতি বেশি, ওর সময় কম, তাই তো। দুজনেই কিন্তু 100 পার্ট করে করছে কাজ। আচ্ছা, এবার আমাদেরকে বলছে তাহলে 6 মিনিটে কয়টা করবে, তাই তো। আচ্ছা, তাহলে একটু দেখেন তো, কে এর কথা বলছে, তাই না। তাহলে 20 মিনিটে, এই কে এর কথা বলছি আমরা, 20 মিনিটে কয়টা করে, 20 মিনিটে করে 100, তাহলে আমার 6 মিনিটে কয়টা করবে। তাহলে এইখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, আচ্ছা দেখেন আরেকটা সম্পর্ক একটুখানি দেখেন আপনারা, এই যে এইভাবেও সম্পর্ক আপনারা ড্র করতে পারবেন। এইটার সাথে এইটার কি সম্পর্ক, এই 20-র সাথে 100-র কি সম্পর্ক বলেন তো, 5 গুণ, যেহেতু এটা পজিটিভ মানে বাড়লে বাড়ে কমলে কমে, তাহলে এইটার সাথে এটা যদি 5 গুণ হয়, তাহলে এইটার সাথেও এইটা হবে 5 গুণ। এইভাবেও আপনারা রিলেশন ড্র করতে পারবেন। তাহলে 5 ছক 30, এই 30 হবে আপনাদের এই প্রশ্নের অ্যান্সার। খুব মজার একটা বিষয় যদি আপনারা ধরতে পারেন। দেখেন সবসময় যে উপরে নিচেই নামতে হবে এমন কোনো কথা নাই, জাস্ট আপনি ক্রস কোনাকুনি রিলেশন তৈরি করেন, বা এইভাবে রিলেশন তৈরি করেন, বা এইভাবে রিলেশন তৈরি করেন, এইভাবে রিলেশন তৈরি করেন, একটা লিঙ্ক আপ আপনাদেরকে করলেই হবে। যদি পজিটিভ রিলেশনশিপ হয়, বাড়লে বাড়ে কমলে কমে, এটা খেয়াল রাখবেন। তাহলে আমরা এইভাবে রিলেশনশিপ করলেও হবে, 5 কুড়ি 100, তাহলে 5 ছক 30, তাহলে এটা 5 গুণ, এটা হবে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। আশা করছি আপনারা খুব সহজেই ধরতে পেরেছেন।
জি, আমরা পরবর্তী যে প্রশ্নটিতে যাব, কি বলছে, আ কার ওয়াশ মেশিন ক্যান ওয়াশ 8 কার ইন 18 মিনিট। একটা কার ওয়াশ মেশিন, একটা মেশিন কি করে, 8টা গাড়ি ধুইতে পারে কত মিনিটে, 18 মিনিটে। অ্যাট দ্য রেট, একই হারে, হাউ মেনি কার্স ওয়াশ মেশিন ওয়াশ ইন 3 আওয়ার্স। মানে কি বলছে, হাউ মেনি কার ওয়াশ মেশিন ওয়াশ ইন 3 আওয়ার্স। প্রশ্নটা কি হচ্ছে, বলছে কার ওয়াশ মেশিন ক্যান ওয়াশ 8 কার্স ইন 18 মিনিট। আচ্ছা আমি একটু দেখি, 18 মিনিট, এটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন। 18 মিনিট কয়টা কার, 18টা কার। হাউ মেনি কার ওয়াশ মেশিন ক্যান ওয়াশ 3 আওয়ার্স। 3 ঘন্টায় কয়টা মেশিন ওয়াশ করা যাবে? হ্যাঁ, তাহলে 3 ঘন্টা মানে হচ্ছে 180, তাই তো? তাহলে 3 ঘন্টা মানে হচ্ছে 180। আচ্ছা খেয়াল করেন তো, 18 মিনিটে 8টা, হ্যাঁ, 3 ঘন্টা মানে হচ্ছে 180 মিনিট। আচ্ছা খেয়াল করেন, আপনার এইখানে এই 118-র সাথে এই 180-র সম্পর্ক কি বলেন তো? এইখানে একটা শূন্য বেড়েছে না? ঠিক, যেহেতু এটা পজিটিভ রিলেশনশিপ। সময় বাড়লে গাড়ি বেশি ধোয়া যাবে, আর সময় কমলে গাড়ি কম ধোয়া যাবে, মানে বাড়লে বাড়ে, কমলে কমে। এটা পজিটিভ রিলেশনশিপ। তাহলে এটার সাথে এটার সম্পর্ক কি আসছে, তাই তো? তাহলে এইখানেও আপনি একটা শূন্য বাড়ায় দেন, তাহলে 80টা কার। এটা হচ্ছে আপনাদের এমসিকিউতে আপনারা এইভাবে করলে অনেক সহজে সময় কম দিয়ে আপনারা সমাধান করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা যদি একটু 9 নম্বর অঙ্কে চলে যাই। 9 নম্বর অঙ্কটায় কি বলেছে, আ ফার্মার এমপ্লয়েড 30 লেবার্স টু ডিগ পন্ড ইন 15 মিনিটস। একজন ফার্মার, একজন কৃষক 36 জন লেবার নিয়েছে 15 দিনে একটা কাজ শেষ করার জন্য। বাট আফটার 10 ডেজ, 10 দিন পরে অফ ওয়ার্ক, হি ডিসকভার্ড দ্যাট অনলি 50% অফ দ্য ওয়ার্ক ওয়াজ ডান। 10 দিন পরে সে বুঝতে পারলো সে 50% কাজ শেষ হয়েছে। আচ্ছা বলেন তো, 15 দিনে যদি কারো কোনো কাজ শেষ করার প্ল্যান থাকে, 10 দিনে তার 3 ভাগের 2 ভাগ হয়ে যাওয়ার কথা না বলেন তো? তো 3 ভাগের 2 ভাগ না হয়ে দেখা গেল কি মাত্র অর্ধেক হয়েছে, তার মানে কি সে পিছনে আছে। আচ্ছা এবার কি বলছে, হাউ মেনি এডিশনাল লেবার আর টু বি এমপ্লয়েড, কতজন অতিরিক্ত লোক নিতে হবে ফর কমপ্লিটিং দ্য জব ইন টাইম, ওই জবটা সঠিক সময় শেষ করার জন্য কতজন অতিরিক্ত লোক নিতে হবে। এই যে যারা শেষ করবে বিধায় একজন কৃষক 36 জন কি 10 দিন পরে দেখা গেল কি যে না, সেখানে আর অর্ধেক কাজ হয়েছে, তার মানে এখনও অনেক কাজ বাকি। তাহলে এই যে 10 দিন পরে অর্ধেক কাজ হয়েছে, এখন সে কী করলো, অতিরিক্ত লোক নিয়ে ফেললো। কেন? কারণ যাতে তার অতিরিক্ত সময় না লাগে, জাস্ট টাইমে শেষ হয়। আপনারা যারা বিভিন্ন এক্সপোর্ট কোম্পানিগুলোর সাথে রিলেটেড আছেন তারা বুঝবেন বিষয়টা, যে ওদের শিপমেন্টের একটা ডেট থাকে। এই শিপমেন্ট যদি লেট হয়ে যায়, একদিন যদি লেট হয় শিপমেন্ট, বা 2 দিন যদি লেট হয়, তাহলে মাত্র 2% 3% প্রফিট কমে যায়, বা ড্যামারেজ দিতে হয়। এই 2% মানে মাঝে মাঝে দেখা যায় 2 কোটি টাকা। ঠিক আছে, তো আমার শু কোম্পানিতে কিছুদিন থাকার অভিজ্ঞতা আছে, তো সেখান থেকে কমার্শিয়াল ডিপার্টমেন্টে থাকার কারণে আমি এই ব্যাপারটা জানি, যে একবার আমাদের চেয়ারম্যান স্যার পুরো 2 কোটি টাকা লস খেয়েছে শুধুমাত্র আমাদের গাফলতির কারণে। আমাদের মানে ম্যাটেরিয়াল ছিল, মানে এক ধরনের জুতার ম্যাটেরিয়াল, 2 ধরনের জুতার ম্যাটেরিয়ালই আমাদের কাছে আছে, কিন্তু আমরা যারা প্ল্যানিংয়ে ছিলাম তারা আপনার ওই যেটার শিপমেন্ট পরে ওই মালটাকে আগে কাটিং সেকশনে দিয়ে দিয়েছি। তাহলে কাটিং সেকশনে গেলে এরপরে সেলাই সেকশন, তারপরে ফিনিশিং সেকশন, তো ওই মালটা আগে আগে বের হয়ে গেছে, কিন্তু ওইটার শিপমেন্ট পরে। অথচ যেটার শিপমেন্ট আগে সেটা আমরা পরে বানাইছি। সম্ভবত ওইটার মানে শুয়ের যে ফিতা থাকে, ফিতাটা ছিল না, যার জন্য আমরা আগে দিতে পারি নাই। কিন্তু আলটিমেটলি তো আমাদের চেয়ারম্যান স্যার প্রায় 2 কোটি টাকা লস খেয়েছেন। আপনারা জানবেন, ফরচুন শুজ লিমিটেড নাম শুনেছেন হয়তো। তো এবার কি বলছে দেখেন, আমরা এবার প্রশ্নটা একটু দেখি। আমাদের প্রথমে আমরা যেটা করতে হবে, এই কারণে আমাদের অনেক সময় অতিরিক্ত লোক নিতে হয়। ঠিক আছে, তো দ্রুত সময়ে কাজ শেষ করার জন্য যদি আমার এখন ওভার টাইমের কারণে লোকদেরকে বেশি টাকাও দিতে হয়, তারপরেও আমাদেরকে ওই শিপমেন্ট ধরার জন্য অতিরিক্ত লোক নিতে হয়। আচ্ছা, তো এখানে কি বলছে দেখেন, আমার ডে রিমেনিং কত বলেন তো? আমার 15 দিন ছিল, তাই তো? সেখান থেকে 10 দিন চলে গেছে, তাহলে আমার রিমেনিং ডে আছে কত? 5 দিন। আচ্ছা, এরপরে আমার হচ্ছে আচ্ছা এবার দেখেন, আমার 36 জন লোক ছিল না বলেন তো? এই 36 জন লোক আমার কতদিন কাজ করছে? 10 দিন কাজ করছে না 36 জন লোক? তাহলে আমি যদি কি বলছে প্রশ্নটা, এডিশনাল লেবার, হাউ মেনি এডিশনাল লেবার? আচ্ছা ঠিক আছে, আমার 10 দিন কাজ করছে কতজন লোকে? 10 দিন কাজ করছে আমার 36 জন লোক। আপনারা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, ধন্যবাদ। 10 দিন কাজ করছে 36 জন লোক, তাহলে হচ্ছে আপনার 10 দিন যদি 36 জন লোক কাজ করে,
তাহলে একদিনে কাজ করতে আমার কতজন লোক লাগবে? কেন আমি সরাসরি এখানে চলে গেলাম? দেখেন আমার অর্ধেক কাজ হয়েছে, অর্ধেক কাজ বাকি আছে, তার মানে 50%-এর আমার এখানে কোনো দরকার নাই। আমার যে অর্ধেক কাজ করতে হবে এই ধরনের কোনো ব্যাপার না। আমার এই লোক এত অংশ এতদিন লাগছে, এতদিনে এতজন লোক, তাহলে আমার একদিনে কী হবে? আমার 36 × 10, তাই তো? তাহলে আমার 5 দিনে কি হবে বলেন তো? 5 দিয়ে ভাগ হয়ে যাবে না? তাহলে কত? 72, 72 জন লোক লাগবে, তাই তো? 5 দিনে আমার 72 জন লোক লাগবে। তাহলে 5 দিনে যদি 72 জন লোক লাগে, তাহলে অতিরিক্ত লোক লাগছে কতজন বলেন তো? আমার এই যে 72 আর শুরুতে ছিল কয়জন? 36 জন, -36 = 36। বিষয়টা একটুখানি পরিষ্কার হন। আপনার 10 দিন কাজ করছে, তারা অর্ধেক কাজ করছে, তাই তো? এখন বাকি আছে কত? বাকি আছে অর্ধেক। তার মানে আমার এই 10 জনে যে অর্ধেক করছে, এবার বাকি এই অর্ধেক করতে লাগবে কয়জন? মানে 5 দিন। এই 10 দিনে করছে অর্ধেক, 36 জন লাগছে। আর এই বাকি যে অর্ধেক আছে, এই অর্ধেক করবে 5 জনে, আমার সময় লাগবে কয়দিন? 72 দিন। 5 জন আর করছে 72 দিন, তাই না? স্বাভাবিক না বিষয়টা? একটুখানি চিন্তা করে দেখেন তো। 36, 10, 36, তাহলে 5, 72, এটা ডাবল হয়ে যাবে না? ইনভার্স রিলেশনশিপ না বলেন তো? এই জিনিসটাই আমরা এখানে দেখাইছি। শর্টকাটে আমরা এইভাবে দেখাইতে পারি, সেটা আমরা এখানে দেখাইছি। না বুঝলে কমেন্ট করবেন। বলছে আ পিচ অফ ওয়ার্ক ক্যান বি ডান বাই 70 লেবার্স ইন 30 ডেজ। একটা কাজ 70 জন লোকের 30 দিন লাগে। হাউ মেনি লেবার্স শুড ওয়ার্ক ডেইলি টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 12 ডেজ? 12 দিনে কাজটা শেষ করতে কতজন লোক লাগবে, তাই তো? আচ্ছা দেখেন 30 দিন লাগে 70 জন লোকের একটি কাজ শেষ করতে, তাই তো? আচ্ছা তাহলে 12 দিনে কতজন লেবার? আচ্ছা 30 লাগে কত? 70, তাই তো? 70 জন, এখন 30 দিন। আচ্ছা বলেন তো দিনের সাথে জনের সম্পর্ক কেমন? ইনভার্স না? দিন যদি কমে যায় তাহলে লোক কি বেশি লাগবে না? লোক বেশি লাগবে। এখানে হচ্ছে 12, তাই তো? আচ্ছা বলেন তো কিভাবে করলে আমার এই 12 আসে? 12 আসে কি করলে? এটা হচ্ছে ইনভার্স রিলেশনশিপ, মনে রাখবেন, এটা ইনভার্স। দেখেন এই 30কে যদি আমি 5 দিয়ে ভাগ করি এবং 2 দিয়ে গুণ করি, তাহলে কি 12 আসে? 5 × 6 = 30, 6 × 2 = 12। আর যেহেতু এটা ইনভার্স, সেহেতু আমি এটার উল্টা কাজটা এখানে করব। তাহলে উল্টা কাজ করলে আমি কী করবো? অন্তত 5 দিয়ে গুণ দিব, 2 দিয়ে ভাগ করব। তাহলে আমার এখানে কি আসবে মানটা? 2 দিয়ে ভাগ করলে 35, 5 35-এ কত? 5 30 150, আর হচ্ছে 5 5 15, 165, 75, 5 30 150, 5 5 25, হ্যাঁ 175, 175 জন লাগবে। আপনারা এই বিষয়টা খুব সুন্দরভাবে যদি ধরতে পারেন যে আমি এইখান থেকে এইখানে আসছি কীভাবে, এটাও প্রশ্ন দেওয়া আছে, এটাও প্রশ্ন দেওয়া আছে, কিন্তু প্রশ্নগুলো বিশ্বাস করেন একটা লজিকের উপর দাঁড়ানো থাকে। তাহলে এইটাকে আপনি 5 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে 12 পাচ্ছেন। তাহলে যেহেতু এটা ইনভার্স, তাহলে উল্টা করতে হবে, কারণ এখানে বাড়লে এখানে কমবে, এখানে কমলে এখানে বাড়বে, এখানে উল্টা কাজ করতে হবে, শেষ। তাহলে প্রশ্নটি দেখেন কত সহজে হয়ে যাচ্ছে, জটিল প্রশ্নগুলি। এটা ছিল আমাদের 10 নম্বর প্রশ্ন। 9 কি হয়েছে? জি আমি তিথি শিকদার রাহা, বা আপনি 9 নম্বরটা বুঝতে পারেননি, তাই তো? আমি 9 নম্বরটা সবার উদ্দেশ্যে আরেকবার দেখাই দিচ্ছি, অল্প সময় নিয়ে, একটু দ্রুত দেখবেন। 9 নম্বর প্রশ্নটা আপনার প্রশ্নে বলা হয়েছে যে আপনি 15 দিনে কাজ শেষ করবেন, 36 জন লোক নেবেন। 15 দিনে একটি কাজ শেষ করতে 36 জন লোক লাগবে। এখানে 10 দিন আপনি কাজ করেছেন, এই 36 জনই তো কাজ করেছেন, আপনার সে কাজ শেষ হয়েছে অর্ধেক। তাহলে আপনার লোক বাকি আছে কত? আর 5 জন বাকি আছে না? তাহলে 5 জন আর এই অর্ধেক কাজ করা লাগবে না? তাহলে 5 জনের এই অর্ধেক কাজ করতে কয়দিন লাগবে বলেন তো? বলেন এটা ইনভার্স নাকি পজিটিভ না নেগেটিভ রিলেশনশিপ বলেন? এটা হচ্ছে কি? এটা হচ্ছে দিন, আর এটা কি? লোক। আচ্ছা বলেন তো দিন কমলে লোক বেশি লাগবে না? তাহলে এবার বলেন এই যে 5-এর সাথে 10-এর সম্পর্ক কি? এটা আর এরকম না সম্পর্ক যে 5কে যদি আমি 2 দিয়ে গুণ করি, মানে 10কে যদি 2 দিয়ে ভাগ করি, এই 2 দিয়ে ভাগ করি, 1 দিয়ে গুণ করি, তাহলে এটা পাই না? ঠিক তার উল্টা কাজটা এখানে করবেন। তাহলে এই 36কে দেখেন, আমি এই সময় যেহেতু সমান, আমি সময়টা বাদ দিয়ে দিতে পারি, এটা নিয়ে কোনো চিন্তাই নেই আমাদের, ঠিক আছে? এটা নিয়ে কোনো চিন্তাই নেই। তাহলে আমি এখানে কি করতে পারি? 2 দিয়ে গুণ করবো, 1 দিয়ে ভাগ করবো, তাহলে কত? 72। তাহলে এই যে 72 জন লাগতেছে, আর আগে ছিল 36, তাহলে অতিরিক্ত লাগছে কত? 72 - 36 = 36। আপনারা প্রশ্ন করবেন, প্রশ্ন করলে হবে কি এক একটা নিয়ম তৈরি হবে। খেয়াল রাখবেন, আমার ছাত্রছাত্রীরা জানে, যারা নীলক্ষেত কর্পোরেট শাখায় ক্লাস করেছে, ফার্মগেট শাখায় ক্লাস করেছে, ওরা জানে যে প্রশ্নগুলি আমি যদি একটা প্রশ্ন 3 বার করাই তাহলে 3 ভাবে হবে ইনশাল্লাহ।
তো এই যে আপনারা আগের নিয়মে না বুঝলেও এইটাও আমার কাছে মনে হচ্ছে অনেক সহজ, এইভাবে আপনারা সহজে বুঝতে পারবেন। তো প্রশ্ন করবেন, যতক্ষণ না বুঝবেন ততক্ষণ প্রশ্ন করবেন। এর পরবর্তীতে আমরা যে প্রশ্নটিতে যাব একটু দেখেন কি বলছে। 11 নম্বর প্রশ্ন দেখেন, 11 নম্বর প্রশ্ন, অন বেকার ক্যান বেক আইদার 2 লার্জ কেকস অর 35 স্মল কেকস। একজন রুটি তৈরিকারী সে হয় 2টা বড় কেক তৈরি করতে পারে অথবা 35টা ছোট কেক তৈরি করতে পারে পার ঘন্টা, প্রতি ঘন্টায়। তার মানে 1 ঘন্টায় একজন রুটি তৈরিকারী সে কী করে, হয় 2টা বড় কেক বানায় অথবা 35টা ছোট কেক বানায়। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কিন্তু একটা জিনিস লিখতে পারি যে 2 লার্জ সমান 35 বা 35 স্মল, ঠিক আছে। এবার কি বলছে, হাউ মেনি বেকারস আর নিডেড, কতজন বেকার লাগবে, বেক ফর 20 লার্জ, 20টা লার্জ করবে, অ্যান্ড 700 স্মল করবে ইন 3 আওয়ার্স, 3 ঘন্টায় 20টা লার্জ। এবং তাহলে আমি কী করতে চাই, আমি 20টা লার্জ করতে চাই প্লাস 700 স্মল করতে চাই, তাই তো। 3 ঘন্টায় আমার সময় আছে 3 ঘন্টা, আর এইটা করি আমি 1 ঘন্টায়, ঠিক আছে। তো এতে আমার কতজন বেকার লাগবে, এখানে আমার কয়জন বেকার করে, এখানে 1জন বেকার, অন বেকার। আর এখানে কতজন বেকার লাগবে এটা হচ্ছে আপনার কাছে প্রশ্ন, ঠিক আছে। তাহলে 1জন বেকার 2টা লার্জ অথবা 35টা স্মল 1 ঘন্টায় করে, তাহলে এইটার সম্পর্কটা আপনাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আপনারা একটুখানি খেয়াল করেন, যদি আপনারা একটুখানি তাকান, আমি কিছু লার্জ কিছু স্মল এইভাবে আমি কাজ করব না, হয় আমি সবগুলোকে স্মল বানাবো অথবা আমি সবগুলোকে লার্জ বানাবো, ঠিক আছে। তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে বিষয়টা। আচ্ছা, প্রথমে দেখেন আমার এখানে 2টা লার্জ আছে, এখানে কয়টা লার্জ আছে, 20টা লার্জ আছে। আচ্ছা, আমি যদি লিখি যে 2টা লার্জ মানে হচ্ছে 35টা স্মল, তাই তো। তাহলে বলেন তো এখানে 20টা লার্জ মানে কি, এটা পজিটিভ রিলেশনশিপ না। তাহলে 20টা লার্জ মানে কি, একটা শূন্য বাড়ছে না। তাহলে 20টা লার্জ মানে হচ্ছে 350টা স্মল, তাই তো। তাহলে আমি এখানে এই 20টা লার্জের পরিবর্তে আমি 350টা স্মল লিখতে পারি, আর এখানে আরও 700 স্মল আছে। তাহলে আমার টোটাল স্মল হলো কয়টা বলেন তো, 1050টা স্মল, তাই তো। তাহলে এবার 1050টা তৈরি করতে যে সময় লাগবে সেটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর হবে, ঠিক আছে। এবার আসেন আমি 35টা স্মল করি 1 ঘন্টায়, দেখেন 35টা স্মল 1 ঘন্টায় কয়জন লাগে, 1জন বেকার, তাই তো। আচ্ছা, তাহলে আমার একটা করতে কি হবে, একটা করতে আমার বেকার কম লাগবে না। তাহলে আমি কি লিখবো, 1/35। আচ্ছা, যদি আমি 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা কাজ করি তাহলে আমার কি লোক কম লাগবে না, অবশ্যই কম লাগবে, নিচে 3। আচ্ছা, যদি আমি এইখানে যদি আমি 1050 এতটা বানাই তাহলে লোক বেশি লাগবে না, গুণ। এটা ক্যালকুলেশন করলে কাটাকাটি করলে আপনারা উত্তর পেয়ে যাবেন, সম্ভবত উত্তর হবে 10 জন লাগবে সমান 10। তো এটা ছিল আপনাদের 11 নম্বর প্রশ্ন। আমরা এখন 12 নম্বর প্রশ্নে চলে যাব। বারো নম্বর প্রশ্নে কি বলছে, আ কন্ডাক্টর আন্ডারটুক টু ডু আ সার্টেন পিচ অফ ওয়ার্ক ইন 40 days। একজন কন্ট্রাক্টর সে একটা কাজ করবে 40 দিনে সিদ্ধান্ত নিল। হি এঙ্গেজেস 100 men, সে 100 জন লোক নিল অ্যাট দ্য বিগিনিং, শুরুতে 100 জন লোক নিল, অ্যান্ড 100 মোর ম্যান আফটার 35 days, 35 দিন পরে সে আরও 100 জন লোক নিল। তার মানে একজন কন্ট্রাক্টর হচ্ছে যারা কাজের ঠিকাদারি নেয়, তারা চিন্তা করলো একটা কাজ সে 40 দিনে শেষ করবে। সে প্রথমে 100 জন লোক দিয়ে কাজ শুরু করলো, 35 দিন পরে সে বুঝতে পারলো যে না, এদের দিয়ে কাজ হবে না, আমার লোক আরও বেশি লাগবে। তখন সে কী করলো, আরও 100 জন নিল। তাহলে 35 দিন পরে সে মোট 200 জন লোক কাজে লাগাচ্ছে। আচ্ছা, এবার কি বলছে, ইফ হি হ্যাড নট এঙ্গেজ, যদি সে অতিরিক্ত লোকগুলি না নিত, এডিশনাল ম্যান, হাউ মেনি ডেজ বিহাইন্ড শিডিউল উড হ্যাভ ফিনিশড, তাহলে সে কতদিন পরে কাজটা শেষ হতো। আচ্ছা, প্রশ্নটা একটু দেখেন, প্রশ্নটা কিন্তু রিটেনে আসছে, আপনারা খেয়াল করে দেখেন, প্রশ্নে লেখা আছে, এটা রিটেনে আসছে, জনতা ব্যাংক এক্সিকিউটিভ অফিসার। ওই পরীক্ষাটায় আপনার 17 মার্কে আসছে অঙ্কটা। এটা হচ্ছে বাতিল হয়ে গেছিলো পরীক্ষাটা, ওই যে প্রশ্ন ফাঁস হয়েছিল, হাইকোর্ট যে রায় দিল 16 সালের, ওই প্রশ্নটা 17 সালের। হ্যাঁ, তো কি বলছে, কন্ডাক্টর আন্ডারটুক টু ডু আ সার্টেন পিচ অফ ওয়ার্ক ইন 40 days। আচ্ছা বলেন তো, তাহলে 35 দিন আর এই যে 40 দিন না, 35 দিন শেষ হয়ে গেছে, তাহলে বাকি আছে কয়দিন, 5 দিন। এই 5 দিন কতজন লোকে কাজ করছে বলেন তো, এই 5 দিন কিন্তু কাজ করছে 200 জন লোক। 5 দিন আর এখানে হচ্ছে 200 জন, তাই তো।
আর এই যে 35 দিন, এই 35 দিন কাজ করছে কয়জন? 100 জন কাজ করছে। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম যে প্রথম 35 দিন কাজ করছে 100 জন, আর পরের 5 দিন কাজ করছে 200 জন। আচ্ছা, এবার কি বলছে? তাহলে এবার খেয়াল করেন, এই 5 দিন, এই 200 জন লোক 5 দিনে যেই পরিমাণ কাজ করছে, তাই না, ওই পরিমাণ কাজ যদি 100 জন লোকে করতো তাহলে কেমন হতো বিষয়টা? খেয়াল করেন তো, এই যে 200 জনের যদি লাগে 5 দিন, তাহলে জনের সাথে দিনের কেমন সম্পর্ক বলেন তো, পজিটিভ না নেগেটিভ? অবশ্যই ইনভার্স রিলেশনশিপ। তাহলে ইনভার্স হলে কি উল্টে যাবে না? এখন এখানে আমরা 100 জনই নিব, আমরা যদি অতিরিক্ত 100 জন না নিতাম তাহলে আমাদের তো লোক 100 জনই থাকতো। তাহলে এখানে 100 জন, তাহলে 100 জন হলে আমার এই 5 দিনের জায়গায় কয়দিন লেগে যেত বলেন তো? এটা অর্ধেক হয়ে গেছে না? তাহলে এটা কি দ্বিগুণ হয়ে যাবে না? 10 দিন। তাহলে এবার খেয়াল করেন, এইখানে কাজ করছি 35 আর এখানে 10, তাহলে মোট দিন লাগতো কত? তাহলে মোট সময় 35 প্লাস 10, 45 দিন লাগতো। এই 45 দিন লাগতো। আমার দিন বাজেট ছিল কত দিন? 40 দিন। তাহলে বাদ দিলাম 40, তাহলে আমার অতিরিক্ত লাগতো 5 দিন। এটাই ছিল আমাদের এই প্রশ্নের উত্তর। ঠিক আছে, প্রশ্নটা আমি আপনাদের জন্য আরেকবার বলছি, অনেকেই হয়তো ধরতে পারছেন না, এটা রিটার্নের অঙ্ক। প্রথমে কথা হচ্ছে আমার 40 দিনে আমার একটা কাজ শেষ করার কথা, আমার 35 দিন আমি ওই 100 জন লোক নিয়েই কাজ করছি। বাকি যে 5 দিন, এই 5 দিনে আমার কাজটা শেষ হয়েছে, কিন্তু আমি আরও 100 জন লোক বেশি খাটাইছি। তাহলে এই 5 দিন আমার মোট 200 জন লোক খাটছে, আর প্রথম 35 দিন 100 জন লোক খাটছে। তাহলে আমি যদি অতিরিক্ত 100 জন না নিতাম তাহলে আমার তো এই 100 জনেই কাজটা শেষ করে যেত। তাহলে 100 জনেই যদি কাজ করতো তাহলে কি আর 5 দিনে শেষ হইতো? 200 জনের যদি 5 দিন লাগে, 100 জনেরও কি 5 দিন লাগে? অবশ্যই না, বেশি দিন লাগতো। তাহলে সেই দিনটা কত? তাহলে 200 জনের যদি 5 দিন লাগে তাহলে 100 জনের দেখেন অর্ধেক হয়ে গেছে, তাহলে এখানে দ্বিগুণ হয়ে যাবে, ইনভার্স রিলেশনশিপ। তাই তাহলে 10 দিন লাগছে। তাহলে আমার প্রথমে কাজ করছে 100 জনে 5 দিন, আর পরে কাজ করতো 10 দিন, তাহলে মোট কয়দিন লাগতো? 45 দিন রিলেশনশিপ। তাই তাহলে 10 দিন লাগছে। তাহলে আমার প্রথমে কাজ করছে 100 জনে 5 দিন, আর পরে কাজ করতো 10 দিন, তাহলে মোট কয়দিন লাগতো? 45 দিন। আর আমার দিন বাজেট ছিল কত? দিন বাজেট ছিল 40, তাহলে আমার অতিরিক্ত লাগতো কত? 5 দিন। এইটাই আপনার প্রশ্নে চাইছে, অতিরিক্ত 5 দিন। তাহলে এটা ছিল আপনার কত নম্বর প্রশ্ন? এটা ছিল 12 নম্বর প্রশ্ন। জি, আমরা এখন 3 স্টেপস ইউনিটারি মেথডে চলে যাব। সাউন্ড শোনা যাচ্ছে না? সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন কাইন্ডলি। কনক বড়ুয়া ভাই বলছেন কি বোর্ডের নিচে দেখা যাচ্ছে না? বোর্ডের নিচে লিখবো না ইনশাল্লাহ, আমরা একটু নামাই দিচ্ছি, দেখি। এখন দেখা যাচ্ছে ভাই বোর্ডের নিচে? স্যার বোর্ডের নিচে দেখা যায় না। শাহিন আলম, হ্যাঁ এখন দেখা যাচ্ছে কিনা দেখো। তরিকুল ইসলাম আরফিন ভাই সাউন্ড অফ কেন? দেখেন তো সাউন্ড এখন ঠিক আছে কিনা। সাউন্ড ক্লিয়ার। সাবিয়া মৌ সাউন্ড ক্লিয়ার। তরিকুল ইসলাম আরফিন সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর বোর্ড দেখা যাচ্ছে কিনা? বোর্ড ক্লিয়ার কিনা বলেন, বোর্ড ক্লিয়ার কিনা একটু বলেন কাইন্ডলি, বোর্ড ক্লিয়ার কিনা কাইন্ডলি বলবেন, বোর্ড ক্লিয়ার কিনা। কনক বড়ুয়া বোর্ড ক্লিয়ার না? বোর্ড ক্লিয়ার না। আমরা আর বেশিক্ষণ থাকবো না, আমরা আর অল্প কিছু সময় থাকবো, 10টা আরও 5-7টা অঙ্ক করবো বা 10টা অঙ্ক করবো। বাকি পার্ট আপনাদের তন্ময় স্যার 20 তারিখে দেখাই দিবে। বোর্ড ক্লিয়ার কাইন্ডলি একটু বলেন, বোর্ড ক্লিয়ার, বোর্ড ক্লিয়ার। রঞ্জন পাল বোর্ড ক্লিয়ার। ইয়াসিন আরাফাত সনেট, ঠিক আছে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আই এম কন্টিনিউ, মে আই কন্টিনিউ, মে আই কন্টিনিউ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে দেখেন এবার কি বলছে, আমরা 3 স্টেপস ইউনিটারি মেথডে চলে যাচ্ছি। 3 স্টেপস ইউনিটারি মেথড, প্রথমে কি বলছে প্রশ্নটা ঠিক দেখিয়েছি। আপনারা এখন কিন্তু টু দ্য পয়েন্টে কাজ করলেই পারবেন, একদম টু দ্য পয়েন্টে। জাস্ট আমরা এখানে একটা দাগ দিব, অঙ্ক শেষ হয়ে যাবে। এমসিকিউতে আমরা এইভাবে এই সিস্টেম ফলো করবো। ঠিক আছে, কেউ যদি বুঝতে না পারেন তাহলে আমি কমেন্ট করবেন, আমি আবার দেখাবো, সমস্যা নাই। একটু খেয়াল করেন, প্রথমে আমার কি চাইছে প্রশ্নে চাইছে কি সেটা দেখেন। হাউ মেনি আওয়ার্স, আওয়ার চাইছে না, ঘন্টা চাইছে তো। তাহলে প্রথম অংশে কী কী ছিল বলেন তো? 3 পাম্প, তারপরে 2 days। হ্যাঁ ঠিক আছে, ওকে লেখা দেখা যাচ্ছে। আচ্ছা 3 পাম্প 2 days, আমার 8 hours লাগছে। থ্রি পাম্প 2 days 8 hours, তাই তো? তাহলে এবার এখানে খেয়াল করেন, আমরা এবার ইসে চলে যাবো। যদি আমার একটা পাম্প কাজ করে তাহলে কি হবে? একটা পাম্প কাজ করলে এই 3 কোথায় যাবে বলেন তো? একটা পাম্প কাজ করলে সময় বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই বেশি লাগবে, বেশি লাগবে।
আচ্ছা বলেন 4 পাম্প, তাহলে 4 পাম্পের কী সময় লাগছে? 4 পাম্পের আমার সময় কম লাগবে, তাই তো? তাহলে কাটাকাটি করলে 6 দুগুণা 12 ঘন্টা, তাহলে 12 আওয়ার্স। এটা ছিল আমাদের 13 নম্বর প্রশ্নের অ্যান্সার। প্রশ্নটা দেখেন বুঝতে পারছেন কিনা? আমার প্রশ্ন চাইছে কত ঘন্টা লাগবে। 3টা পাম্পের 2 দিন করে কাজ করলে 8 ঘন্টা লাগে, তাহলে একটা পাম্পের সময় বেশি লাগে, একটা একদিন কাজ করলে সময় বেশি লাগে। আচ্ছা 4টা পাম্পের সময় কম লাগে, এই যে 12 ঘন্টা অ্যান্সার। এবার হচ্ছে 14 নম্বর প্রশ্নটা কি বলছে দেখেন, 15 ম্যান টেক্স 21 ডেজ অফ 8 আওয়ার্স ইচ টু ডু এ পিস অফ ওয়ার্ক। মানে 15 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করলে একটা কাজ শেষ করতে 21 দিন সময় লাগে। হাউ মেনি ডেজ অফ 6 আওয়ার্স, ঠিক আছে, কতদিন সময় লাগবে 6 ঘন্টা করে কাজ করলে 21 জন ওম্যানের, ঠিক আছে। ইফ 3 ওম্যান ক্যান ডু অ্যাজ 2 ম্যান, 3 জন ওম্যান যদি 2 জন মেনের সমান কাজ করতে পারে তাহলে কতদিন সময় লাগবে? আচ্ছা প্রথমে আসেন আমরা এখানে একটা লিঙ্ক আপ করে নিব। এটা হচ্ছে 14 নম্বর, 3 ওম্যান সমান সমান কত? 2 ম্যান। 3 ওম্যান সমান সমান 2 ম্যান, তাই তো? 3 ওম্যান সমান সমান যদি 2 ম্যান হয়, এবার হচ্ছে হাউ মেনি ডেজ 6। আচ্ছা তাহলে আগে আমরা 21 ওম্যান বের করে ফেলি। 21 জন ওম্যানের যেহেতু কাজ করা লাগবে, তাহলে 21 জন ওম্যানটা বের করে ফেলি। তাহলে 21 ওম্যান 21 ওম্যান। আচ্ছা বলেন তো ওম্যান বাড়লে মেন বাড়বে না? এটা পজিটিভ, তাই তো? তাহলে কয় গুণ? 7 গুণ বাড়ছে না? তাহলে এটা কয় গুণ বাড়বে? এটাও 7 গুণ বাড়বে। তাহলে 7 গুণ বাড়লে কত? 14 ম্যান, তাই তো? তাহলে 21 জন ওম্যান মানে আমরা কতজন ম্যান পাচ্ছি? 14 জন ম্যান। তাহলে আমার প্রশ্ন কি বলছে? হাউ মেনি ডেজ উইল 6 আওয়ার্স ওম্যান, কতদিন লাগবে, তাই তো? আর 15 জন ম্যানের লাগে কতদিন? 21 দিন। 15 জন ম্যানের লাগে 21 দিন, 8 ঘন্টা করে কাজ করে, তাই তো? তাহলে 14 জন ম্যানের কত লাগবে? এটা হচ্ছে সহজ ব্যাপার। তাহলে আমার কি চাইছে প্রশ্নে? আমার প্রশ্নে চাইছে হচ্ছে ডে, তাই তো? তাহলে আমি লিখব 15 জন, 15 ম্যান, 8 আওয়ার্স, কতদিন? 21 ডেজ। তাহলে একজন লোকের বেশি লাগবে না কম লাগবে বলেন তো? একজন লোকের অবশ্যই বেশি লাগবে। তাহলে আমি কি লিখব? 21 ইন্টু 15। আচ্ছা আমি এখানে সরাসরি করে দিতে পারি 21 ইন্টু 15। আচ্ছা যদি 1 ঘন্টা করে কাজ করে তাহলে লোক বেশি লাগবে না? অবশ্যই বেশি লাগবে। যদি আমার এই 14 জন 15 জনের জায়গায় 14 জন কাজ করে তাহলে কী হবে? লোক কম লাগবে, তাহলে এই 14 নিচে। আচ্ছা যদি 8 ঘন্টার জায়গায় 6 ঘন্টা করে কাজ করে তাহলে কী হবে? লোক কম লাগবে, তাহলে 6 নিচে। এটা ক্যালকুলেশন করলে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন, ঠিক আছে? সম্ভবত অ্যান্সার আপনাদের 30 আসবে, অ্যান্সার 30। জি আমরা 15 নম্বর অঙ্কটা একটু দেখব। পনেরো নম্বর অঙ্কটায় বলছে ইফ 18 পাম্প ক্যান রেইজ, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, ঠিক আছে? 15 নম্বরটা অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, একটু দেখেন। ইফ 18 পাম্প ক্যান রেইজ 270 টনস অফ ওয়াটার ইন 10 ডেজ, ঠিক আছে? আচ্ছা ওয়ার্কিং 7 আওয়ার্স এ ডে, ঠিক আছে? ইন হাউ মেনি ডেজ উইল 18 পাম্পস রেইজ 1736 টন অফ ওয়াটার ওয়ার্কিং 9 আওয়ার্স এ ডে। খুবই সহজ একটা অঙ্ক, ওই একই রকম অঙ্কটা, এটা আপনারা পারবেন, হোমওয়ার্ক থাকলো। তারপরে বলছে 12 নম্বর 12 ম্যান ওয়ার্কিং 8 আওয়ার্স পার ডে কমপ্লিট আ পিচ অফ ওয়ার্ক ইন 10 ডেজ টু কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 8 ডেজ ওয়ার্কিং 15 আওয়ার্স আ ডে। এটাও আপনারা পারবেন, সেম অঙ্ক, মানে 12 নম্বর 14 নম্বরের মতো করে অঙ্কগুলি, 3টা অঙ্কই। তারপর 17 নম্বর কি বলছে? 10 ম্যান ওয়ার্কিং 6 আওয়ার্স আ ডে ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 18 ডেজ। 10 জন লোক 8 ঘন্টা করে কাজ করে। হাউ মেনি আওয়ার্স আ ডে মাস্ট 15 ওয়ার্ক টু কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 21 ডেজ। আচ্ছা এটাও সহজ একটা অঙ্ক। তারপর আমি দেখা দিচ্ছি কি বলছে দেখেন, 10 জন ম্যান ওয়ার্কিং 6 ঘন্টা করে কাজ করে 10 জন লোকের একটা কাজ শেষ করতে 18 দিন সময় লাগে, ঠিক আছে? কত ঘন্টা করে কাজ করতে হবে 15 জন লোকের 12 দিনে শেষ করতে? এটাও আপনারা পারবেন একই নিয়মে। তারপর একটু দেখা দিচ্ছি 17 নম্বর অঙ্কটা কি বলছে। তাহলে আমরা হোমওয়ার্ক দিলাম কত? হোমওয়ার্ক দিলাম আপনাদের 15, 16, এই দুইটা আমরা আপনাদেরকে হোমওয়ার্ক দিলাম। 17 নম্বর করাই দিচ্ছি। 17 নম্বর কি বলছে দেখেন। আচ্ছা আমার চাইছে কি? ঘন্টা চাইছে, তাই তো? তাহলে আমার ঘন্টা কত আছে বলেন তো? প্রথম অংশে
প্রথম অংশে ঘন্টা আছে 6, তাহলে 6কে আমি এখানে দিলাম। তাহলে এবার প্রথম অংশের বাকি পার্টগুলো বসাবো। প্রথম অংশে কি আছে, 10 জন ম্যান। আচ্ছা 10 জন ম্যানের যদি 6 ঘন্টা লাগে, তাহলে একজন ম্যানের কয় ঘন্টা লাগবে, একজন ম্যানের বেশি ঘন্টা লাগবে, তাই তো? তাহলে 10 গুণ। আচ্ছা এবার কি বলছে, 18 দিনে, যদি 18 দিন লাগে 6 ঘন্টা করে কাজ করতে, তাহলে একদিনে কাজ করলে কি সমান বেশি ঘন্টা করে কাজ করা লাগবে, গুণ 18। এবার বলছে 15 জন লোক যদি কাজ করে, 15 জন লোক কাজ করলে আমার দিন কম লাগবে। আর যদি বলছে যে যদি 12 দিন কাজ করে, তাহলে সময় কম লাগবে। এটা ক্যালকুলেশন করলে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন 17। এইবার আমরা যদি দেখি ফুড রিলেটেড কিছু ম্যাথ আছে। এই ফুড রিলেটেড ম্যাথগুলি খুবই ইম্পর্ট্যান্ট। এগুলি আপনারা ক্লাস 6, 7, 8, 9 এখানে দেখেছেন অনেকবার, এগুলি আসে। দেখেন ফুড রিলেটেড কি বলছে, আ গ্যারিসন অফ 500 ম্যান, মানে 500 জন লোকের হ্যাড প্রভিশনস 26 ডেজ। আচ্ছা 500 জন লোকের খাবার আছে 27 দিনের, তাই তো? এবার বলছে আফটার 3 ডেজ, 3 দিন পরে আর রিএনফোর্সমেন্ট অফ 300 ম্যান অ্যারাইভড, মানে 3 দিন পরে আরও 300 জন লোক আসছে। আচ্ছা ফর হাউ মেনি মোর ডেজ উইল দ্য রিমেইনিং ফুড লাস্ট, ওই অতিরিক্ত খাবারে কয়দিন যাবে, বাদবাকি খাবারে কয়দিন যাবে। আচ্ছা তাহলে আমার কথা ছিল যে প্রথমে হচ্ছে 500 জন লোক 27 দিন। আচ্ছা 3 দিন পরে, 3 দিন পরে কি হয়ে গেছে বলেন তো, যদি -3 ডেজ দিয়ে দেই, তাহলে আমার এখন 24 ডেজ আছে না? আর লোক কিন্তু এতজনই, তাই না? আচ্ছা তাহলে 24 জন লোকের 24 দিনের খাবার আছে এত জন লোকের, তাই তো? তাহলে আমার এখানে লোক যদি আরও 300 বেড়ে যায়, তাহলে আমার লোক এখন কত হয়ে গেছে বলেন তো, 800 হয়ে গেছে না? লোক যদি আমার এখন 800 হয়ে যায়, তাহলে আমার এইটার সাথে এইটার সম্পর্ক কি, মেনের সাথে ডের সম্পর্ক কি বলেন তো? লোক যদি বাড়ে তাহলে দিন বাড়বে না কমবে? খাবারের ক্ষেত্রে লোক বাড়লে দিন কমবে, তাহলে দিন যদি কমে, এটা হলো ইনভার্স রিলেশনশিপ। ইনভার্স মানে কি, যে সম্পর্ক আছে তার উল্টাটা নাকি? তাহলে এবার বলেন, এইখান থেকেও করা যায় যে 3 8 24, 2টা শূন্য বাদ, সেভাবেও করা যায়। কিন্তু আমরা এইভাবে দেখব, এইটাকে যদি আমরা একটা কাজ করি, 100 দিয়ে ভাগ দেই, পাঁচ দিয়ে ভাগ দিই, তাহলে কি হয়? 5 দিয়ে ভাগ করলে 100, হ্যাঁ 5 দিয়ে ভাগ করব, 8 দিয়ে গুণ দিব। 5 দিয়ে ভাগ করলে কত হয়, 100, আর 8 দিয়ে গুণ করলে 800, এটা হয় না? ঠিক তার উল্টাটা, যেহেতু ইনভার্স তার উল্টাটা এখানে করব। তাহলে গুণ দিব 5 আর ভাগ দিব 8, তাহলে 3 8 24, 3 5 15, এটার অ্যান্সার হবে 15 ডেজ। বুঝতে পারছেন কিনা বিষয়টা? ধরতে পারলে কিন্তু অনেক মজার, আর ধরতে না পারলে কমেন্ট করবেন, আমি আবার দেখাই দেব। আচ্ছা 19-এর পরে এবার আমরা 20 নম্বর, 18 দেখাইলাম, 19 রিটার্নের অঙ্ক আপনারা পারবেন। তারপর দেখাই দিই, আ ফ্যামিলি হ্যাড প্রভিশনস অফ ফুড ফর 15 ডেজ, একটা ফ্যামিলির 15 দিনের খাবার আছে, তাহলে 15 দিনের খাবার আছে, তাই তো? 15 ডেজ। এবার বলছে আফটার 5 ডেজ, তাহলে 8 দিন পরে। আচ্ছা বাদ দিলাম 8 দিন, এখন আমার দিন বাকি আছে কত বলেন তো, 7 ডেজ, এটা রিমেইনিং, তাই তো? রিমেইনিং আছে 7 ডেজ। এবার কি বলছে, 7 ডেজ যদি আমার রিমেইনিং থাকে, আফটার 5 ডেজ 8 গেস্ট কাম, 8 জন লোক চলে আসছে, ঠিক আছে? অ্যান্ড দ্য প্রভিশন লাস্ট 6 ডেজ, এবং 6 দিন প্রভিশনটা, সরি 18 প্রবলেম আছে কারো, 18 আর একবার, SM সাইফুল্লাহ, 18 আর একবার, ঠিক আছে? আমি 18 আর একবার দেখাচ্ছি। SM সাইফুল্লাহ ভাই ধন্যবাদ। 18টা একটু দেখাই, খুব মজার অঙ্ক, আমরা এটা আরেকবার আসবো। গ্যারিসন অফ 50, মানে 500 জন লোকের, প্রশ্নটাকে বুঝেন, 500 জন লোকের 27 দিনের খাবার আছে। আচ্ছা এই যে 500 জন লোক 27 দিনের খাবার আছে, কিন্তু 3 দিন পরে। আচ্ছা তাহলে 500 জন লোক তো 3 দিন খাবার খেয়ে ফেলেছে, তাহলে এখন তাদের খাবার আছে কয় দিনের? এখন তাদের খাবার আছে না 24 দিনের, তাহলে 500 জন লোকের খাবার আছে 24 দিনের, তাই তো? আচ্ছা এবার বলছে আরও 300 জন লোক আসছে, তাহলে 300 জন লোক আসছে, এখন মোট লোক হয়েছে কতজন বলেন? ঠিক আছে, তো এবার দেখেন সাইফুল ভাই ক্লিয়ার কিনা। 500 জন লোকের 24 দিনের খাবার আছে, যেহেতু আপনি 3 দিন খেয়ে ফেলেছেন, এইবার লোক 300 জন বেড়ে গেছে, তাহলে 800 হয়ে গেছে। তাহলে সম্পর্কটা কেমন? আমি যে 2টা শূন্য বাদ দিই, তাহলে এটার সাথে এটার সম্পর্ক 3 গুণ, এখানে 2টা শূন্য বাদ দিলে এটার সাথে এটার সম্পর্ক 3 গুণ হবে। সিম্পল।
সাইফুল ভাই কমেন্ট করবেন বুঝতে পারছেন কিনা। এবার আমরা 19 নম্বর অঙ্কে চলে যাবো। কি বলছে, আ ফ্যামিলি হ্যাড পারমিশন অফ ফুড 15 days, 15 দিনের খাবার ছিল। ঠিক আছে, রিটার্নের অঙ্ক একটু লিখিতের মতো করে করবো। আপনাদের যাদের কাছে খাতা আছে একটু খাতা কলম নেবেন, কাইন্ডলি খাতা কলম নিয়ে অঙ্কটা লিখবেন। কি বলছে, আ ফ্যামিলি হ্যাড পারমিশনস অফ ফুড ফর 15 days, আফটার 5 days 8 guests কাম অ্যান্ড দ্য প্রভিশন লাস্ট 6 days, 6 দিন ছিল। হাউ মেনি আর দ্য মেম্বার অফ ফ্যামিলি, ওই ফ্যামিলি মেম্বার কত। ঠিক আছে, তাহলে আমরা যদি লিখি, প্রথমে আমরা যদি লিখি যে 10 দিনের খাবার, তাই তো 15 দিনের খাবার 6 দিন, 5 দিন পরে চলে আসছে। আচ্ছা 5 দিন পরে কিছু লোক আসছে, তাই তো, তাহলে 15 দিনের খাবার ছিল, 5 দিন পরে কিছু লোক আসছে। তাহলে এখন আমরা কি বলবো, আর 15 দিনের খাবার ছিল, এখন আমরা বলবো 10 দিনের খাবার আছে। 15 - 5 = 10 দিনের খাবার আছে, তাই তো। তাহলে বর্তমানে 10 দিনের খাবার আছে, এনি প্রবলেম, 10 দিনের খাবার আছে। এবার কি বলছে, আমাদেরকে বলছে তাহলে ফ্যামিলি মেম্বার কত ছিল বলেন তো। ফ্যামিলি মেম্বার আরো 8 জন বেড়ে গেছে। তাহলে পূর্বে ফ্যামিলি মেম্বার কত ছিল, লিখেন যে লেট ফ্যামিলি প্রিভিয়াসলি ফ্যামিলি মেম্বার ওয়ার এক্স। আচ্ছা ফ্যামিলি মেম্বার যদি পূর্বে এক্স জন থাকে, এখন আরো 8 জন বাড়ছে না, তাহলে প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার এক্স প্লাস 8, এটা না বর্তমান ফ্যামিলি মেম্বার, আর পূর্বের হচ্ছে এক্স, তাই তো। আচ্ছা এটা আমরা কত নম্বর করছি, এটা আমরা করছি 19 নম্বর অঙ্কটা, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এবার বলছে এক্স পিপল হ্যাড প্রভিশন, তাহলে এবার আমার এই এক্স জন লোক আছে না, এই এক্স জন লোকের আমার কত দিনের খাবার আছে, 10 দিনের। লিখেন এক্স পিপল, তাহলে এক্স জনের যদি 10 দিন লাগে, তাহলে একজন লোকের কি খাবারে বেশি দিন যাবে না কম দিন যাবে, অবশ্যই বেশি দিন যাবে, তাই না। বেশি দিন গেলে কি হবে, 10 গুণ এক্স। এইখানে মনে রাখবেন সবসময় এই যে ভেরিয়েবলগুলো ধরা হয়, এই ভেরিয়েবলগুলো অবশ্যই একের চাইতে বড় ধরা হয়। অতএব এক্স প্লাস 8 এতজনের কতদিন চলবে, এইটার নিচে এক্স প্লাস 8 এতদিন চলবে। প্রশ্নে বলে দিয়েছে কি 6 দিন চলে, তাই না। তাহলে আমরা কি লিখতে পারি যে এই যে এতজন আর এতদিন চলবে, এইটা মানে হচ্ছে 6 দিন। তাহলে আমরা এবার লিখতে পারি এটি কিউ (10x divided by x plus 8 equal to 6). এখান থেকে ক্যালকুলেশন করে আপনারা x এর মান বের করবেন, এখান থেকে x এর মান বের হবে 12। এটাই হবে আপনাদের এই প্রশ্নের অ্যান্সার। তাহলে আমরা এবার 20 নম্বর অঙ্কে চলে যাব। কি বলছে, 10 ম্যান ক্যান সার্ভাইভ ফর 24 days, 10 জন লোক 24 দিন টিকে থাকতে পারে। অন 15 ক্যানস অফ ফুড, 15 ক্যান ফুডে, 15টা কন্টেইনারের যে খাবার ধরে ওই খাবারে 10 জন লোকের 24 দিন যায়। বলছে হাউ মেনি টোটাল ক্যানস আর নিডেড ফর 8 ম্যানস ফর সার্ভাইভ 36 days, 36 দিন সার্ভাইভ করতে কত দিন লাগবে। এটাও আপনারা পারবেন, তারপরেও আর কি দেখা দেওয়ার দরকার আছে বলেন তো। 10 ম্যান ক্যান সার্ভাইভ 24 days অন 15 ক্যান, তাহলে ক্যান চাইছে না, তাহলে 15 ক্যান, তাই তো। আচ্ছা 10 জন যদি 15 ক্যান লাগে, তাহলে একজন আর কত ক্যান লাগবে, এখানে ছিল 10 24, 10 জন এত 24 দিন, এত ক্যান। এটা হচ্ছে কত নম্বর, 20 নম্বর অঙ্ক। তাহলে বলেন তো এই একজন আর কি হবে, বেশি বেশি বেশি, একজন আর কম ক্যান লাগবে না, একজনের তো ক্যান কম লাগবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একজনের ক্যান কম লাগবে, তাহলে আমি কি করব, 10 ভাগ দিয়ে দিব। আচ্ছা একদিনে যদি খায় তাহলে ক্যান কত লাগবে, 24 দিনে যে পরিমাণ ক্যান লাগে একদিনে তার কম লাগবে না। এবার বলছে যদি 8 জনে খায়, তাহলে 8 জনে খাইলে কয়টা ক্যান লাগবে, অবশ্যই বেশি লাগবে, গুণ 8। বলছে যদি আপনার 36 দিন খায়, তাহলে 36 দিনে আরও বেশি লাগবে না। জি এইটা ক্যালকুলেশন করলে আপনারা
সমাধান পাবেন। এটা ক্যালকুলেশন করলে আপনাদের ফলাফল আসবে 18 ক্যান্স। এটাই আপনাদের এই প্রশ্নের অ্যান্সার। তাহলে আপনারা 20 পর্যন্ত করলেন। আপনারা আমাদের বাকি আরও 20টা অঙ্ক আছে, 12টা অঙ্ক আছে। 12টা অঙ্ক কি আপনারা এখন করবেন নাকি পরে করবেন? একটু কমেন্টে জানান কাইন্ডলি। আপনারা কমেন্ট করলে আমি এখনই করাই দেবো। কাইন্ডলি কমেন্ট, মে আই কন্টিনিউ। আমি কি এটা চালাবো? আমি কি বাকি অঙ্কগুলি আজকেই শেষ করে দিব? সময় লাগবে না খুব বেশি, হয়তো আরও আধা ঘন্টা সময় দিতে হবে। আপনারা কি রাজি আছেন আধা ঘন্টা সময় দিতে? কাইন্ডলি কমেন্ট করবেন। যারা আছেন কমেন্ট শুনতে পাচ্ছেন? আমি কোনো কমেন্ট পাচ্ছি না, কোনো কমেন্ট পাচ্ছি না। করতে পারবেন কি না? ইয়েস, মে আই কন্টিনিউ। আমি কি চালাবো? মে আই কন্টিনিউ। এখনই করান। মনির জাকির মৌ, এখনই করান। ইয়েস স্যার কন্টিনিউ, ইয়েস স্যার কন্টিনিউ, কন্টিনিউ। থ্যাংক ইউ ইয়াসিন আরাফাত সনেট, থ্যাংক ইউ। মাইশা ওয়াসি, আমার ডিপেন্ড অন, আমার এনার্জি ঠিক আছে। ওকে থ্যাংক ইউ। তাহলে আপনারা আমি চালাই গেলাম। আপনারা পরে প্রয়োজনে যাদের সমস্যা হচ্ছে তারা একটু দেখে নেবেন। আমি কন্টিনিউ করছি। থ্যাংক ইউ। কনক বড়ুয়া, রঞ্জন ইয়েস, মনির জাকির ইয়েস, কনক বড়ুয়া ইয়েস, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে চালাই গেলাম। ধন্যবাদ। শেষ করবো ইনশাল্লাহ। আচ্ছা, কি বলছে দেখেন, মেন্টাল অ্যাবিলিটি রিলেটেড। যদি আমরা 21 নম্বর অঙ্কটা দেখি, মেন্টাল অ্যাবিলিটি রিলেটেড ম্যাথ কি বলছে? ইফ 5 স্টুডেন্টস রান আ মাইল ইন 5 মিনিটস, হাউ মেনি টাইম উইল 50 স্টুডেন্টস টেক্স টু রান আ মাইল? আচ্ছা, খেয়াল করেন তো, 5জন স্টুডেন্টস, 5জন, ঠিক আছে, তাদের 5 মিনিট লাগে কতটুকু যাইতে? 1 মাইল যাইতে, তাই তো, 1 মাইল। এবার বলছে 50 জনের 1 মাইল যেতে কত সময় লাগবে? 50 জনের। আচ্ছা, একটা মেন্টাল অ্যাবিলিটির বিষয় এই জিনিসটা কিন্তু খেয়াল করেন। এটা হচ্ছে 21। আচ্ছা বলেন তো ভাই, এই যে 5 জন লোকের 5 মিনিট লাগতেছে 1 মাইল যেতে, এই 5 জন কি যে যার নিজের পায়ে হাঁটতেছে না? বলেন তো, মনে করেন এই 5 জনের মধ্যে কে আছে? 5 জনের মধ্যে 5 জন আছে। একজন আছে মনির ভাই, একজন আছে কনক বড়ুয়া ভাই, একজন আছে মনে করেন কি বলে সুজন ভাই, একজন আছে হচ্ছে ছন্দা, একজন আছে শাকিলা। এরা কি আপনার একজন হাঁটার কারণে কি আরেকজনের উপকার হচ্ছে? কখনোই না। যার পায়ে শেষে হাঁটতেছে ভাই। এখানে 50 জনেরও ওই 5 মিনিটই লাগবে 1 মাইল যাইতে। যদি 5000 জন থাকে তাহলে তাদেরও ওই 5 মিনিটই লাগবে 1 মাইল যাইতে। এটা একটা মেন্টাল অ্যাবিলিটির প্রশ্ন, একদম সিম্পল একটা প্রশ্ন। এগুলি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে অনেক সময় দেয়। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 5। ঠিক আছে, এবার হচ্ছে 22। কি বলছে? 4 ম্যাট ওয়েভার ক্যান ওয়েভ 4 ম্যাটস ইন 4 days। 4 জন ম্যাট তৈরিকারী, মাদুর তৈরিকারী 4টা মাদুর তৈরি করতে পারে 4 দিনে। অ্যাট দ্য সেম রেট হাউ মেনি ম্যাটস? দেখেন এখানে হাউ মেনি ম্যাটসের এখানে বোল্ড করা আছে প্রশ্নে। এই অংশ বোল্ড করার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এখানে অন্যভাবেও চায়। পরের প্রশ্নটাই দেখেন হাউ মেনি ডেইজ চাইছে, দুইটাই একই অঙ্ক। কি বলছে? আ ম্যাট ওয়েভার ক্যান ওয়েভ 4 ম্যাটস ইন 4 days। অ্যাট দ্য সেম রেট হাউ মেনি ম্যাটস উড বি ওভেন বাই 8 ম্যাট ওয়েভার্স অ্যাট 8 days। 8 জন ম্যাট ওয়েভার 8 দিনে কটা করতে পারবে? আচ্ছা বলেন তো ভাই, একজন ম্যাট ওয়েভার যে কাজ করে সে তো একজন একটাই করে, তাই না? আমি এটা একটু লিখে করাই। কি বলছে? 22 4 ম্যাট ওয়েভার মানে হচ্ছে মাদুর তৈরিকারী, ঠিক আছে? ফোর ম্যাট ওয়েভার কি করে? 4টা ম্যাট ওয়েভ করে, 4 days লাগে। তাহলে 4 জন ম্যাট ওয়েভার 4টা ম্যাট 4 দিন লাগে, তাই তো? তাহলে আমার একটা ম্যাট তৈরি করতে কয়দিন লাগবে? একটা ম্যাট তৈরি করতে আমার দিন কম লাগবে, তাই তো? আচ্ছা, একজন ম্যাট ওয়েভারের দিন বেশি লাগবে। 4 জন ম্যাট ওয়েভারের যদি একদিন লাগে তাহলে একজন ম্যাট ওয়েভারের বেশি দিন লাগবে। আচ্ছা, যদি একটা ম্যাট তৈরি করে তাহলে কম লাগবে। তাহলে আলটিমেটলি কি 4 লাগছে। এবার বলছে কি 8টা ম্যাট ওয়েভার, 8 জন ম্যাট ওয়েভার, একজনের জায়গায় যদি 8 জন ম্যাট ওয়েভার কাজ করে তাহলে আমার কি দিন কম লাগবে না? অবশ্যই কম লাগবে। যদি আমার একটা ম্যাটের জায়গায় 8টা ম্যাট তৈরি করি তাহলে আবার দিন বেশি লাগবে না? অবশ্যই বেশি লাগবে। তাহলে এই অংশটুকু ক্যালকুলেশন করলে আমি কি পাবো? আমি পাবো 4 days। এটাই হলো আমাদের এই প্রশ্নের অ্যান্সার।
এবার বলছে 23 নম্বর 4 ম্যাট ওয়েভার্স, ওই একই প্রশ্ন দেখেন ওখানে ডে চাইছে, বুঝছেন, ওই ডেটাকে ডান পাশে দিয়ে করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক। প্রশ্ন কি আমরা ভুল করলাম, মানে আরেকটা ম্যাথ করলাম, সম্ভবত পরের ম্যাথটা করে ফেলছি আমরা, ডে চাইছে যেটা ওইটা করে ফেলছি। তাহলে হাউ মেনি ম্যাট যখন বলবে তাহলে দেখেন আমি 16 নম্বরটা দেখা দিই। একটু আগে যেটা করছি এটা 17 নম্বর, ঠিক আছে, মানে 23 নম্বর। এখন আমরা 22 নম্বর করব, আগেরটা 23 নম্বর মনে থাকে যেন। এ বলছে এখানে আমার কি চাইছে, ম্যাট চাইছে, তাই তো? তাহলে 4 ম্যাট ওয়েভার 4 ডেজ, কয়টা? 4টা ম্যাট। তাহলে একজন ম্যাট ওয়েভারের কি ম্যাট কম তৈরি করতে পারবে না বেশি করতে পারবে? অবশ্যই কম তৈরি করবে, তাই না? 4/4। একদিন যদি কাজ করে তাহলে কম হবে না বেশি হবে? কম হবে। যদি 8 জন কাজ করে তাহলে বেশি হবে না কম হবে? বেশি হবে। যদি 8 দিন কাজ করে তাহলে কম হবে না বেশি হবে? বেশি হবে। তাহলে 4 বাদ 4 2 8 জন 16, তাহলে 16টা ম্যাট করতে পারবে। তাহলে এটা হচ্ছে আপনার তোমার 23 নম্বর প্রশ্ন, ঠিক আছে। এই 22 নম্বর প্রশ্ন, 22 নম্বরের অ্যান্সার হচ্ছে 16 আর 23 নম্বরের অ্যান্সার হচ্ছে 4, দুটো আলাদা অঙ্ক, একই রকম লেখা। আচ্ছা কি বলছে 24 নম্বর, ইফ 7 স্পাইডার মেক 7 ওয়েবস ইন 7 ডেজ, 7 স্পাইডার মেক 7 ওয়েবস ইন 7 ডেজ, দেন অন স্পাইডার মেক অন ওয়েভ ইন হাউ মেনি ডেজ। আচ্ছা বলেন তো, এই যে মাকড়সার যে জাল বনে, তাই না, যদি মনে করেন 5টা মাকড়সা জাল বুনতেছে, তাহলে কি একটা জাল 5টা মাকড়সা মিলে বনে কখনো? যে যার যারটা বনে, তাই না? তো কথা হচ্ছে একটা মাকড়সার যদি 7 দিন লাগে, মানে 7টা মাকড়সার 7টা জাল বুনতে 7 দিন লাগে। বাবারে, তারা তো আলাদা আলাদাভাবে বুনতেছে, তাহলে একজনেরও তো 7 দিনই সময় লাগবে নাকি? তাহলে অ্যান্সার হচ্ছে 7 দিন। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত শেষ হলো। আমরা এবার ইকুয়েশন রিলেটেড ম্যাথগুলিতে যাব। ইকুয়েশন রিলেটেড যে ম্যাথগুলি আছে একটু দেখেন কি বলছে। 4 ম্যান ক্যান ফিনিশ আ ওয়ার্ক ইন 30 ডেজ, 20 ম্যান ক্যান ফিনিশ আ ওয়ার্ক ইন 30 ডেজ। 20 জন লোক কাজ শেষ করতে পারে কত দিনে? 30 দিনে। হাউ মেনি ডেজ শুড 5 ম্যান লিভ দ্য ওয়ার্ক সো দ্যাট দ্য ওয়ার্ক মে ফিনিশ। খুবই জটিল একটা অঙ্ক এবং মানে মজার একটা অঙ্ক আর কি, একটু ক্রিটিক্যাল একটা অঙ্ক, মানে আপনাদেরকে একটু ব্রেন খাটাইতে হবে। এটা হচ্ছে আপনার রিটেন টাইপের অঙ্ক, ঠিক আছে। তো আমি এটা একটু দেখাই দিই। তাহলে ইকুয়েশন রিলেটেড, ঠিক আছে, এটা হচ্ছে রিটেন টাইপের ইকুয়েশন সাজাইতে হয় এখানে, মূলত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে। তাহলে 20 জন লোক একটা কাজ 30 দিনে করতে পারে, কতদিন পরে 5 জন চলে গেলে, ঠিক আছে, লিভ দ্য ওয়ার্ক সো দ্যাট দ্য ওয়ার্ক 35 দিনে কাজটা শেষ হবে। কতদিন পরে 5 জন চলে গেলে 35 দিনে কাজটা শেষ হবে, ব্যাপারটা খেয়াল করেন। তাহলে আমার লোক রিমেনিং কত? 5 জন চলে গেল, তাই তো? তাহলে ম্যান রিমেনিং কত? তাহলে ম্যান রিমেনিং হচ্ছে আমার 15, তাই তো? যদি আমরা ধরে নেই যে ধরে নিলাম যে এক্স দিন পরে 5 জন লোক চলে গেছে, ঠিক আছে, এক্স দিন পরে 5 জন লোক চলে গেছে, কিন্তু শুড এক্স দিন পরে 5 জন লোক চলে গেছে। আচ্ছা, তাহলে এই এক্স দিন পর্যন্ত কয়জন কাজ করছে বলেন তো? এই 20 জন। আর এই যে পরের যে দিনগুলি, ওই দিনগুলি কাজ করছে কে? ওই 15 জন। তাহলে এবার আপনারা আমাকে বলেন যে আমার 35 দিনে কাজটা শেষ হয়েছে, তাই তো? 35 দিনে কাজটা শেষ হয়েছে, তাহলে এই এক্স জন লোক কাজ করছে কতদিন? 20 দিন না? 20 ম্যান ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক আফটার 30 ডেজ। 30 দিনে কাজটা শেষ হয়, 30 দিনে কাজটা শেষ হয়। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। তাহলে 20 জন লোক তো এক্স দিন পরে 5 জন চলে গেছে, তাহলে এই 20 জন লোক তো এই এক্স দিন কাজ করছে, তাই না? তাহলে এক্স দিনে 20 জন লোক কতটুকু কাজ করছে? 20x, এই পরিমাণ কাজ করছে। আমরা ইকুয়েশন বিল্ড আপ করছি। এবার আমার বাকি কাজ শেষ, বাকি কাজটা করে কয়জন?
এই 15 জন কাজ করে কতদিনে? এই 35 দিন থেকে কয়দিন বাদ যাবে? x দিন বাদ যাবে, এত দিনে আবার সম্পূর্ণ কাজ শেষ হয়ে যায় না? তাহলে সম্পূর্ণ কাজ কত ইউনিট? এত ইউনিট কাজ হবে। এখান থেকে ক্যালকুলেশন করলে কি পাবেন দেখেন, এক্স এর মান পাবেন আপনারা 15। তার মানে 15 দিন পরে 5 জন লোক চলে যাবে, ঠিক আছে? ইউনিটে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম, ইউনিটে নিয়ে যাওয়া যায়। আপনার যদি মনে করেন 3 জন লোক 5 দিনে একটা কাজ করতে পারে, তাহলে 3 জন লোক 5 দিনে একটা কাজ করতে পারে, তার মানে কি বলেন তো? এই ইউনিটে যদি নিয়ে যান তাহলে কত ইউনিট হয়? 15 ইউনিট, মানে 15 জন করতে পারে একদিনে এই সেম কাজ। 3 জন আর 5 দিনে যেটুক করবে, এই 3 5 15 জন একদিনে সেটুক করবে। তো আমি এইটা বলছি যে এই যে 30 দিনে মানে 20 জন লোক 30 দিনে যেটুক কাজ করবে, এই পরিমাণ লোক একদিনে সেটুক কাজ করবে, গুণ আকারে দেখানো যায়। তো এইভাবে আমরা 25 নম্বর ইকুয়েশনটা বিল্ড আপ করলাম। এরপরে না বুঝতে পারলে কমেন্ট করবেন। একটু ধৈর্য ধরে থাকেন, আমাদের 5-6টা অঙ্ক আছে। আচ্ছা ঠিক আছে, আমি এই অঙ্ক কটা রেখে দিচ্ছি, আপনাদের জন্য রেখে দিচ্ছি, আপনারা একটু দেখেন। আর হচ্ছে আপনাদের তন্ময় স্যার আগামী ক্লাসে বা এই ম্যাথগুলি যে ইকুয়েশন রিলেটেড থেকে শুরু করে একদম প্র্যাকটিস পার্ট, তারপর হচ্ছে অ্যাডভান্স ম্যাথের কিছু অঙ্ক করাবে। আমাকে একজন ভাই অ্যাডভান্স ম্যাথের 2টা ম্যাথ করাই দিতে বলছিলেন, আমি সেই ম্যাথ 2টা একটু দেখাই দেবো আপনাদের জন্য, কাইন্ডলি একটু দেখেন। উদ্দীপন রায় ইকুয়েশন বিল্ডিং আপটা আরেকবার দেখাবেন। ওকে ফাইন। শাহিন আলম নেট প্রবলেম কার, আমার নাকি আপনার? বুঝতে পারছি না, সরি স্যার, আমি কথাটা একটু উগ্র করে বলে ফেলেছি। কি বলেছেন ভাই? মনির ভাই, শুভ্র বাসাক স্যার আপনার ক্লাস নেবে হচ্ছে ইংলিশের উপরে, ওটা ফুল কোর্সে। শুভ্র বাসাক স্যার ইংলিশের উপরে ক্লাস নেবে, এই গ্রুপে না, ওটা হচ্ছে ফুল কোর্সের গ্রুপে। আপনারা অনেকেই ফুল কোর্সে আসার জন্য আমাকে বলছেন যে আমরা ফুল কোর্সে ট্রান্সফার হতে চাই, তারা কাইন্ডলি একটু যোগাযোগ রাখবেন, দ্রুত যোগাযোগ করবেন। তো আমি একটু 2টা ম্যাথ দেখাইতে চাই। আপনাদের এক ভাই বলেছিলেন যে এই ম্যাথ 2টা একটু দেখাইতে। দেখেন 45 নম্বর অঙ্ক, অ্যাডভান্স ম্যাথের 45, এই চ্যাপ্টারেরই অ্যাডভান্স ম্যাথের 45 নম্বর অঙ্কটা আপনারা বই বের করলেই পেয়ে যাবেন। আমি একটু বুঝাই দেই কাইন্ডলি, বলছো একবার পড়ছি শুনেন। গৌতম স্টার্টেড আ বিজনেস উইথ আ সাম অফ টাকা 60,000। গৌতম 60,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেছে। তাহলে গৌতম 60,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেছে। যতীন জয়েন্ট হিম 8 মান্থস লেটার। যতীন তার সাথে 8 মাস পরে যুক্ত হয়েছে, ঠিক আছে? যতীন জয়েন্ট হিম 8 মান্থস লেটার, আর সাম অফ টাকা 35,000। যতীন 8 মাস পরে 35,000 টাকা নিয়ে যুক্ত হয়েছে। অ্যাট হট রেসপেক্টিভ রেশিও উইল দ্য টু শেয়ার দ্য প্রফিট আফটার 2 বছর পরে তারা কি পরিমাণ প্রফিট শেয়ার করবে? আচ্ছা বলেন তো, মাসের আকারে আমরা সমান করে নিব, ঠিক আছে? ইনভেস্টমেন্টকে মাস দিয়ে গুণ করে অথবা বছর দিয়ে গুণ করে আমরা সমান করে নিব। তাহলে ইনভেস্টমেন্টকে যদি মাস দিয়ে গুণ করি, আমার এখানে 2 বছর, 2 বছর মানে কত মাস? 2 ইয়ার্স, 24 মাস। এর মধ্যে গৌতম 24 মাসই কাজ করছে, তাই না? তাহলে গৌতম 60,000 টাকা নিয়েছে এবং 24 মাস তার টাকাটা খেটেছে। আর কি হয়েছে পাশাপাশি? যতীন 8 মাস পরে আসছে। আচ্ছা 8 মাস পরে আসলে 24 থেকে 8 মাস বাদ দেন, তাহলে কত মাস হয়? 16 মাস। তাহলে ওর 35,000 টাকা কয় মাস? 16 মাস। এই ক্যালকুলেশন করলেই আপনি রেশিওটা পেয়ে যাবেন, প্রফিট রেশিও পেয়ে যাবেন, ঠিক আছে? এটা সহজ করার সিস্টেম হচ্ছে এই 3টা শূন্য বাদ দিয়ে দিবেন, এই 3টা শূন্য বাদ দিয়ে দেবেন। পরের লাইনে দেখেন 60 ইন্টু এই যে 24 আর 16, 8 দিয়ে কাটা যায় না, 3 8 24, আর এখানে কি থাকে 35 ইন্টু 2, 8 2 16, তাহলে কি হচ্ছে 180:70, তাহলে কি হচ্ছে 18:7। এটাই হচ্ছে আপনাদের এই প্রশ্নের অ্যান্সার। তো যে ভাই প্রশ্ন করছিলেন 45 নম্বর অঙ্কটা দেখা লাগবে, কমেন্টে বলছিলেন, তার 45 নম্বর অঙ্কটা এইভাবে করবেন। আমি একটু 47 নম্বর অঙ্কটা দেখা দিচ্ছি অ্যাডভান্স ম্যাথের, এটাই শেষ অঙ্ক। ইকুয়েশনের বিল্ডিংটা দেখাইতে হবে। আচ্ছা ইকুয়েশন বিল্ডিং দেখাবো, সমস্যা নাই। 47 নম্বর অঙ্কটা কি বলছে দেখেন। এ বি অ্যান্ড সি ইন্টার ইনটু আ পার্টনারশিপ। এ বি সি এই 3 জন একটা পার্টনারশিপে ইনক্লুড হয়েছে। অ্যাডভান্স ম্যাথের 47, ঠিক আছে? এ ডি ভি এ এন সি ডি অ্যাডভান্সড ম্যাথ।
পেজ নাম্বার যদি আমি বলি তাহলে 526 পেজ। কি বলছে, এ বি অ্যান্ড সি ইন্টার ইন্টু পার্টনারশিপ। এ বি সি এরা তিনজন একটা পার্টনারশিপে ঢুকেছে। দে ইনভেস্ট টাকা 4,000, 40,000, 80,000 অ্যান্ড 1,20,000। তাহলে এ বি সি তিনজন এরা 40,000, 80,000, 1,20,000 টাকা নিয়ে ঢুকছে রেসপেক্টিভলি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার, প্রথম বছর শেষে বি উইথড্র 40,000, প্রথম বছর শেষে বি 40,000 টাকা তুলে নিয়েছে। হোয়াইল অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার, দ্বিতীয় বছর পরে সি উইথড্র 80,000। ইন হট রেশিও উইল দ্য প্রফিট বি শেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য 3 ইয়ার। 3 বছর পরে কী পরিমাণ শেয়ার করা হবে? আচ্ছা দেখেন তো এখানে 3 বছর, সবারটাই বছরে আছে, তাহলে এইটারে কি আমরা কষ্ট করে মাসে নেব? আমরা কি এটাকে 36 মাস বানাবো? তাহলে তো আমাদের ক্যালকুলেশন বড় হয়ে যাবে। সবাই যেহেতু বছরে আছে তাহলে আমরা এটাকে বছরেই রাখবো, তাই না? তাহলে ইকুয়েশনটা সাজাবো কীভাবে? A:B:C। তাহলে A:B:C যদি করি, এর টাকা কত বলেন তো? এ কিন্তু কোনো টাকা উইথড্র করে নাই, সে শুরু করছিল 40,000 টাকা দিয়ে। তাহলে 40,000 টাকা দিয়ে যে শুরু করে, কয় বছর খাটছে তার টাকা? 3 বছর। আচ্ছা বির টাকা কয় বছর খাটছে বলেন তো? বির 80,000 টাকা খাটছে 1 বছর, আর ওই যে 80,000-এর পরে সে 40,000 তুলে নিয়ে গেছে, তার মানে বাকি 40,000 টাকা খাটছে 2 বছর। তাহলে আমরা কি লিখতে পারি যে বির ক্ষেত্রে এই 80,000 টাকা 1 বছর প্লাস 40,000 টাকা 2 বছর, আর সির ক্ষেত্রে কি হয়েছে? সির ক্ষেত্রে বলছে 1,20,000 টাকা কয় বছর দেখেন তো? সি উইথড্র 80,000 উইথড্র করছে কত বছর? সেকেন্ড ইয়ার, দ্বিতীয় বছর পরে। তার মানে কি 1,20,000 টাকা 2 বছর খাটছে সি এর, 1,20,000 টাকা 2 বছর, আর বাকি 40,000 টাকা কয় বছর? 1 বছর। তাহলে টোটাল কি হলো বিষয়টা বলেন? টোটাল বিষয়টা যেটা দাঁড়ালো ক্যালকুলেশন করলে 1,20,000, 1,60,000, 2,28,000, 2,80,000। তাহলে ক্যালকুলেশন করলে 12, 16, 28, এটাকে ক্যালকুলেশন করলে 3:4:7। তো এটাই হচ্ছে আপনার অ্যান্সার। তাহলে যে ভাই অ্যাডভান্স ম্যাথের 2টা প্রশ্ন জানতে চেয়েছিলেন, আমি তাদেরকে 2টা ম্যাথ দেখিয়ে দিয়েছি। এখন আপনাদের বাকি যে অঙ্কগুলি আছে, আপনারা জানেন রিটেনের ক্লাস হবে, তন্ময় স্যার নেবে, তন্ময় স্যার বাকি অঙ্কগুলি করাবেন। আর অ্যাডভান্স ম্যাথ থেকে আপনারা বাকি অঙ্কগুলি অবশ্যই দেখে নেবেন, ওইখান থেকে জটিল ম্যাথগুলো সিলেক্ট করে আগেই গ্রুপে কমেন্ট করে দিবেন। আমরা ওই 20 তারিখের ক্লাসের আগে একটা পোস্ট দিব যে কার কোনটায় সমস্যা আছে, আপনারা একটু কমেন্ট করবেন। আর আজকের ক্লাস কেমন বুঝলেন? প্রথম ক্লাস, অনেকেই আমার ভাষা বুঝবেন সময় লাগবে, অনেকে আমার হাতের লেখা বুঝতে সমস্যা হবে। হাতের লেখার একটা মজার কথা যদি আপনাদেরকে বলি, একবার আমি যখন নীলক্ষেত কর্পোরেট শাখায় ক্লাস নিচ্ছিলাম, তখন আপনার আমি লিখতেছি এইভাবে, 60 জন। তো এই 60 জন এইটাকে আমাদের কিছু স্টুডেন্ট মিনিং করতেছে এইভাবে যে 60,619। তার মানে এই যে জন, এটা আমি লিখেছি জন, কিন্তু এইভাবে থাকার কারণে আপনাদের বুঝতে অনেক সময় প্রবলেম হয়, একটু খেয়াল রাখবেন। আমি কিন্তু আগে কোনোদিন খেয়াল করি নাই, যেদিন আমার ছাত্রছাত্রী বললো যে স্যার এটা কি 619, সেদিন থেকে আমি দেখি যে আমার জন হয়ে গেছে 619। তো এই ধরনের মিস্টেক থাকতে পারে, এগুলো আপনারা একটু বুঝে নেবেন কাইন্ডলি। আবার যদি আমি এইভাবে লিখি, এটাকে ঠিক আছে, এই ধরনের কিছু ব্যাপার থাকে, এটা 66 নাকি 68 বোঝার বিষয় থাকে। তো যাই হোক, এই ধরনের মিস্টেকগুলো আপনারা আস্তে আস্তে শিখে যাবেন। তো দীর্ঘ সময় ধরে আমাদের সাথে ছিলেন আপনারা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি আপনারা ক্লাস বুঝে থাকেন তাহলে একটু ইয়েস কমেন্ট করেন। আর ইনশাল্লাহ পরবর্তী ক্লাস আপনারা জানেন যে 18 তারিখে হবে ফুল ব্যাংক জব ফুল কোর্সের গ্রুপে। যারা ফুল কোর্সের গ্রুপে ভর্তি হয়েছেন কিন্তু শুধুমাত্র অ্যাডভান্স ম্যাথে আসেন, ফুল কোর্সে যাইতে পারেন নাই, তারা একটু কাইন্ডলি আমাকে নক দিবেন, আমি আপনাদেরকে ওই গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? তো ঠিক আছে ভাই, এখনও যে 17 জন ভাই ধৈর্য ধরে আমাদের সাথে আছেন, কনক বড়ুয়া ভাই, মনির ভাই, নজিবুল্লাহ ভাই, তারপরে মাইসা আপু, তারপরে যারা আছেন মনিরা, তারপরে হচ্ছে তরিকুল ইসলাম আরফিন ভাই, সৌরভ তালুকদার ভাই, খুবই ভালো লাগছে আপনাদেরকে দেখে। তো আপনারা ভালো থাকবেন, দোয়া রাখবেন পরবর্তীতে আমরা যেন আরও ভালো করতে পারি। এই আর আপনাদের পরামর্শগুলো কমেন্টে দিয়ে দিবেন। আর দেখি সামনের দিন আরও একটা লাইট বাড়াবো, আজকে একটা লাইট বাড়িয়েছি, সামনের দিন আরও একটা লাইট বাড়াবো ইনশাল্লাহ। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ, আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম। আপনাদের কারো কিছু বলার থাকলে কমেন্ট করেন, আমি 1 মিনিট সময় দিচ্ছি।
কারো কিছু বলার থাকলে কমেন্ট করেন, যদি ক্লাস বুঝতে পারেন তাহলে আন্ডারস্ট্যান্ড লিখেন বা ইয়েস লিখেন। তরিকুল ইসলাম আফরিন ভাই থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে ওয়াসিম ভাই ইয়েস থ্যাংক ইউ। তারপর হচ্ছে তরিকুল ইসলাম আরফিন ভাই গ্রেটফুল থ্যাংক ইউ। শ্রাবণ আহমেদ থ্যাংকস, ভালো ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। কনক বড়ুয়া ভাই, নজিবুল্লাহ ফয়সাল ভাই ভালো থাকবেন, আমাদের বগুড়ার ভাই, অনেক মানে কি বলে আমি একরকম তাকে জোর করে নিয়ে এসেছি। রমজান পাউল ধন্যবাদ, ভালো থাকবা। তারপর হচ্ছে আইভি ভালো থাকবে আপু, তোমার বান্ধবী কোথায়, ও হচ্ছে থ্যাংক ইউ সৌরভ দল ভাই থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।